Assalamu alaikum everyone. Welcome to our lecture 9. I hope you are doing fine. আজকে আমাদের ক্লাসটা হওয়ার কথা ছিল 5:10 কিন্তু আজকে আমাদের 5টা থেকে একটা মিটিং থাকার কারণে আমরা ক্লাসটা শুধুমাত্র আজকের জন্য একটা থেকে নিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কারো যদি এই টাইমে সমস্যা থাকে আপনারা 2টা 2:30 থেকেও জয়েন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো অন্যরা আস্তে আস্তে আমরা আজকের একটু ব্যাকগ্রাউন্ড ডিসকাশন শুরু করি আস্তে আস্তে। আজকে আমরা শুরু করে দিব আমাদের ফাইনালের সিলেবাস। আমাদের মিড টার্মের আলোচনা অলরেডি আমাদের শেষ। আমরা আজকে শুরু করব ফাইনাল, স্টাডি ফর ফাইনাল। ফাইনালের সিলেবাসে আজকে আমাদের আলোচনা শুরু হবে মডার্নিজম নিয়ে, মডার্ন লিটারেচার, মডার্নিজম। মিডের আগে আমরা কভার করেছি রোমান্টিক পিরিয়ড, তারপর ভিক্টোরিয়ান পিরিয়ড। আজকে আমরা শুরু করব মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ড আজকে আমরা বেশ কিছু ইউনিভার্সিটির বাইরের কিছু ইউনিভার্সিটির স্লাইডস গুলো আমরা আজকে আলোচনা করব। এই স্লাইডস গুলো থেকে আমরা মডার্নিজমের ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স এগুলো সম্পর্কে একটু হালকা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাস থেকে, যেটা আমাদের নেক্সট টিউসডে 5:10 শুরু করব, সেখানে আমরা আলোচনা শুরু করে দেব আমাদের টেক্সট থেকে। আজকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি তাদের স্লাইডস গুলোতে কিভাবে মডার্নিজম নিয়ে ডিসকাস করছে সেগুলো নিয়ে আলোচনা করব। অন্যরা আস্তে আস্তে আমরা আমাদের একটা স্লাইডে একটু আগাতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ব্লু স্লাইড, একটা ব্লু স্লাইড দেখতে পাচ্ছেন। স্লাইডে লেখা মডার্নিজম, ইয়ার লেখা 1918 to 1945। ইয়ার গুলো দেখবেন এক একটা স্লাইডে হয়তো এক এক রকম থাকবে। আমরা সেগুলো থেকে মোটামুটি একটা জেনারেল টাইমলাইন, একটা কমন টাইমলাইন আমরা বের করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন টাইমটা দেওয়া হচ্ছে 1918 থেকে 1945। এই দুটো ইয়ার কেন গুরুত্বপূর্ণ, এই দুটো সাল কেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 1918 এই সালটা গুরুত্বপূর্ণ কারণ এই বছরই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। আর 1945 এই ইয়ারটা গুরুত্বপূর্ণ কারণ এই ইয়ার দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 1918, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে 1945। এজন্য আমরা এই স্লাইডে মডার্নিজমের একটা টাইম দেখতে পাচ্ছি 1918 থেকে 1945। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, এই টাইমটাই মডার্নিজম, মডার্ন পিরিয়ড ধরা হয়। যদিও আমরা কোন কোন স্লাইডে দেখবো তারা একটু আগে থেকে আলোচনা করছে। আপনারা যদি মনে রাখেন তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ড আমরা শেষ করেছিলাম 1901 সালে, 1901। আমরা ওখান থেকেও ধরতে পারি যে 1901 থেকে 1945, 1901 থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, মডার্ন পিরিয়ড শেষ হচ্ছে। এই হচ্ছে আমাদের মোটামুটি টাইম লাইন। আমরা যদি পাশাপাশি তুলনামূলক আলোচনা করি তাহলে আপনারা দেখবেন ডিফারেন্স বিটুইন রিয়েলিজম অ্যান্ড মডার্নিজম। রিয়েলিজম আর মডার্নিজম এই দুটার মধ্যে পার্থক্য। আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডে কিন্তু রিয়েলিজম চলে এসেছিল। তাহলে রিয়েলিজমে আমাদের ফোকাসটা কি ছিল? আমরা যখন ভিক্টোরিয়ান পিরিয়ড আলোচনা করেছিলাম ওইখানে আমরা রিয়েলিজম আলোচনা করেছি, ওখানে এমফাসাইজড অ্যাবসলিউটিজম। ওইখানে আমাদের গুরুত্ব দেওয়া হয়েছিল অ্যাবসলিউটিজম, অ্যাবসলিউট ট্রুথ, চিরন্তন সত্য। মানে এমন একটা সত্য, এমন একটি রিয়েলিটি, এমন এক বাস্তবতা যেটা ধ্রুব সত্য, সবার জন্য
একই রকম, অপরিবর্তনীয়, অ্যাবসলিউট রিয়েলিটি, and believed that a single reality could be determined through the observation of nature. এই জায়গাটা আপনারা একটু ঠান্ডা মাথায় দেখেন কি লেখা। ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা যে রিয়েলিজম নিয়ে আলোচনা করেছি, সেই রিয়েলিজমের বিশ্বাস কি ছিল? বিশ্বাস ছিল হচ্ছে একটাই বাস্তবতা আছে, এই পৃথিবীতে একটাই বাস্তবতা, সিঙ্গেল রিয়েলিটি, and that could be determined through the observation of nature. সেটা যদি আমরা সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, নেচারকে যদি স্টাডি করি, তাহলে আমরা সেই আলটিমেট রিয়েলিটিটাকে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবো। we will be able to understand the ultimate reality. এটা রোমান্টিক পিরিয়ডেও বলেছে যে নেচারকে আমরা ফোকাস করতে হবে, ভিক্টোরিয়ান পিরিয়ডেও বলছে যে আমাদেরকে সায়েন্টিফিক ওয়েতে নেচারকে স্টাডি করতে হবে, লাইফকে স্টাডি করতে হবে, তাহলে আমরা একটা সত্য, চিরন্তন সত্য, আলটিমেট ট্রুথ, সেটাকে আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো। তাহলে রিয়েলিজমের কথা ছিল এটা, সেটা একটাই মাত্র বাস্তবতা আছে, দেয়ার ইজ ওয়ান আলটিমেট রিয়ালিটি। এটা ছিল আগের যুগের বিশ্বাস। মডার্নিস্ট পিরিয়ডে কি হলো? মডার্নিজমে এসে they argued for cultural relativism. তারা এসে বলছে অ্যাবসলিউট বলতে কিছু নাই, মডার্নিস্টরা এসে বলছে অ্যাবসলিউট বলতে কিছু নাই, কালচার টু কালচার ভ্যারি করবে। আমাদের কালচারে যেটা অ্যাবসলিউট, অন্যদের কালচারে সেটা অ্যাবসলিউট নাও হতে পারে। মডার্নিস্টরা এসে তারা বলছে সংস্কৃতি থেকে সংস্কৃতিতে, এক দেশ থেকে আরেক দেশে, কালচার থেকে কালচারে ভ্যালু গুলো চেঞ্জ হয়। তারা আরো বলছে and believe that people make their own meaning in the world. মডার্নিস্ট এসে বলছে যে মানুষ তার নিজের মতো করে অর্থ তৈরি করে। এর মানে কি? এর মানে হচ্ছে বাস্তবতা কখনোই একটা চিরন্তন বাস্তবতা কখনো থাকতে পারে না, পার্সন টু পার্সন রিয়েলিটি ভ্যারি করবে। আমরা এখানে 15-20 জন আছি, 15-20 জনের কাছে 15-20টা বাস্তবতা, একজনের বাস্তবতা আরেকজনের কাছে ম্যাচ করবে না। মানুষ তার নিজের মতো করে অর্থ তৈরি করে নেয়, মানুষ তার নিজের মতো করে পৃথিবীকে দেখে। তাই যদি হয় তাহলে চিরন্তন বাস্তবতা বলতে কিছু থাকার কথা না, ব্যক্তি থেকে ব্যক্তিতে বাস্তবতা ব্যতিক্রম হবে। পার্সন টু পার্সন রিয়েলিটি উইল ভ্যারি, আলটিমেট রিয়েলিটি বলতে কিছু নাই। মানে আমরা কেউই বলতে পারি না যে এটাই বাস্তবতা। এটা হচ্ছে পুরাতন আমলের কথা। আপনাকে বলতে হবে বাস্তবতা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করবে, এক একজনের কাছে বাস্তবতার মানে এক এক রকম। আমরা এগিয়ে যাই। ভ্যালু ডিফারেন্স ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। আমরা প্রি মডার্ন ওয়ার্ল্ড যদি বলি, মানে রোমান্টিক ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত যে পৃথিবীটা, তাদের চিন্তা ভাবনা কি ছিল? আমরা বাম পাশের কলামে দেখি কি কি। অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা। রোমান্টিক পিরিয়ড বলেন, ভিক্টোরিয়ান পিরিয়ড বলেন, তাদের একটা বিশ্বাস ছিল যে পৃথিবীতে একটা শৃঙ্খলা আছে, অর্ডার আছে, আমাদের সেই অর্ডারটা অক্ষরে অক্ষরে পালন করা উচিত। ইফ উই উইশ টু বি সাকসেসফুল উই নিড টু মেইনটেইন আওয়ার অর্ডার। মডার্নিস্টরা কি বলছে? তারা বলছে actually this universe is not ordered, this universe is chaotic. এই মহাবিশ্বটা হচ্ছে বিশৃঙ্খল, not disciplined. আমরা যদি অর্ডার্ড বলি সেটা ভুল বলা হবে। তাহলে প্রথম আমরা যে পার্থক্যটা দেখতে পাচ্ছি, প্রথম পার্থক্যটা কি? প্রি মডার্ন ওয়ার্ল্ডে একটা বিশ্বাস ছিল যে এই মহাবিশ্বটা হচ্ছে একদম সুশৃঙ্খল। God created this ordered, disciplined universe. মডার্নিস্টরা এসে বলছে this universe is chaotic, বিশৃঙ্খল, এলোমেলো। Pre-modern world, they believed in meaningful universe. তাদের বিশ্বাস ছিল সবকিছুর মধ্যেই একটা করে মিনিং আছে। Everywhere there are meanings. অর্থ ছাড়া পৃথিবীতে কিছুই নাই। এই মহাবিশ্বে সবকিছুরই ভেতরে আছে অর্থ, মিনিংফুল। লাইফ ইজ মিনিংফুল। মডার্নিস্ট এসে বলছে লাইফ ইজ ফিউটাইল, মানে
কোন রকম অর্থই যে থাকতে হবে, সবকিছুর যে অর্থ থাকতে হবে এমন কিছু না। রোম্যান্টিসিস্ট বলেন, ভিক্টোরিয়ান অথর যারা বলেন, এদের কাজের মধ্যে দেখবেন দে আর সার্চিং ফর মিনিং, তারা অর্থ বোঝার চেষ্টা করছে এবং তারা বিশ্বাস করে যে সবকিছুরই মিনিং আছে। মডার্নিস্ট এসে বলছে না, সবকিছু যে অর্থ থাকতে হবে এমন কোনো কথা না। ফিউটাইল, অপটিমিস্টিক। প্রি মডার্ন ওয়ার্ল্ডের যত লিটারেচার সবকিছুর মধ্যে আমরা একটা আশাবাদ, মানে হোপ, অপটিমিজম, একটা আশাবাদ আমরা লক্ষ্য করি যে সবকিছুর মধ্যে একটা অপটিমিজম, পজিটিভিটি আছে। মডার্ন পিরিয়ডে এসে আমরা দেখতে পাচ্ছি পেসিমিজম, হতাশা, সবার মধ্যে একটা হতাশা কাজ করছে। ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত সবার মধ্যে একটা আশাবাদ, একটা পজিটিভিটি, হোপ আমরা খেয়াল করি, কিন্তু মডার্ন পিরিয়ডে এসে দেখি নেগেটিভিটি, পেসিমিজম, হতাশাবাদ ভর করছে। প্রি মডার্ন ওয়ার্ল্ড ছিল স্টেবল, স্থিতিশীল, স্টেবিলিটি ছিল, কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে এসে সবকিছু কেমন ফ্লাকচুয়েট করছে, কোনো স্টেবিলিটি নাই, কোনো রকম মানে স্থিতি নাই। ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, এই জায়গায় আমরা মোটামুটি একটা স্টেবল একটা সিচুয়েশন দেখি, কোন রকম ব্যালেন্স, মোটামুটি একটা ব্যালেন্স আছে। কিন্তু মডার্ন পিরিয়ডে এসে দেখি যে সবকিছু কেমন ইমব্যালেন্সড, ব্যালেন্স খুঁজে পাচ্ছি না। প্রি মডার্ন ওয়ার্ল্ডে আমরা পাই হচ্ছে ফেইথ, রোমান্টিক পিরিয়ডেও ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, কিটস, এদের মধ্যে আমরা ফেইথ, বিশ্বাস পাচ্ছি। ফেইথ বলতে এখানে রিলিজিয়াস ফেইথ বোঝাচ্ছি। আর ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে আমরা শুরু পেলাম হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি, মানুষের মধ্যে এমন কিছু পরিবর্তন আসলো, মানুষ রিলিজিয়াস ফেথকে চ্যালেঞ্জ করা শুরু করলো। দে স্টার্টেড চ্যালেঞ্জিং ফেথ, মানে সায়েন্স এন্ড ফেথ, টেকনোলজি এন্ড ফেথ এর মধ্যে একটা ক্লাশ, সেটারই একটা আলটিমেট এক্সপ্রেশন আমরা পাই মডার্ন পিরিয়ডে, লস অফ ফেথ, বিশ্বাস কেমন করে মানুষ হারিয়ে ফেলছে। মডার্ন পিরিয়ডে এসে কেউ কারোর উপর বিশ্বাস আনতে পারছে না, রিলিজনের উপরও মানুষ বিশ্বাস আনতে পারছে না। প্রি মডার্ন ওয়ার্ল্ডে মোরালিটি, ভ্যালুস, মূল্যবোধ, নৈতিকতা, আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে দেখছি যে মোরাল কনফ্লিক্ট, তারপরেও সবাই কিন্তু নৈতিকতার কাছে, আমরা বলেছি যে ভিক্টোরিয়ান লিটারেচার, যারা ভিক্টোরিয়ান অথর্স, নভেলিস্ট, পোয়েটস, তারা এক একজন মোরাল টিচার্স, মানে কি আলটিমেটলি দে বেসড হিউম্যানিটি অন মোরালিটি, মানবতার ভিত্তি হিসেবে তারা নৈতিকতাকে কিন্তু ধরেছিল। এই যে মোরালিটি, ভ্যালুস, এই জিনিসটা কিন্তু মডার্ন পিরিয়ডে এসে কলাপস করলো, এই যে কলাপস অফ মোরালিটি অ্যান্ড ভ্যালুস। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, পৃথিবীর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেল, তারপর সেই ক্ষতি পূরণ করতে না করতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পুরো পৃথিবীর বহু মানুষ নিহত হলো, প্রচুর ক্ষতি হলো। এর ফলে মানুষের প্রতি বিশ্বাস একদম ভেঙে পড়লো, মোরালিটি, ভ্যালুস, নৈতিকতা, মূল্যবোধ সব ভেঙে পড়লো। এই দুই বিশ্বযুদ্ধ মানুষের মধ্যে হতাশার জন্ম দিল। ক্লিয়ার সেন্স অফ আইডেন্টিটি, ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডে আমরা সবার আইডেন্টিটি, তাদের যে ব্যক্তিত্ব, নিজের পরিচয়, এর উপর মধ্যে কিন্তু একটা বিশ্বাস পাই। আপনারা যদি রোমান্টিক পিরিয়ডের 5 I মনে রাখেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলোর মধ্যে একটা ছিল ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তিত্ব, আইডেন্টিটি। ইমাজিনেশনও যদি চিন্তা করি সেটাও কিন্তু ব্যক্তিত্বের একটা অংশ, ইনটিউশনও ব্যক্তিত্বের একটা অংশ। সব মিলিয়ে ভিক্টোরিয়ান পিরিয়ডেও আমরা যদি ওই রেসপেক্টেবিলিটি, ডেকোরাম, ওই জিনিসগুলো যদি চিন্তা করি, ভিক্টোরিয়ান সেন্টিমেন্টের যে কোর ভ্যালু সেটা ছিল ডেকোরাম, রেসপেক্টেবিলিটি। এখন এই দুটো পিরিয়ডে আমরা কিন্তু মোটামুটি একটা আত্মপরিচয়ের একটা প্রতিষ্ঠা, মানে সবাই চেষ্টা করছে নিজের একটা মানে আত্মপরিচয় প্রতিষ্ঠা করতে। দে আর ট্রাইং টু এস্টাবলিশ দেয়ার আইডেন্টিটি, তারা তাদের নিজেদের পরিচয়কে এস্টাবলিশ করতে চাচ্ছে। মডার্ন পিরিয়ডে এসে পুরোপুরি ভেঙে পড়লো,
সম্পূর্ণ সবকিছু এলোমেলো হয়ে গেল। বিশেষ করে দুইটা বিশ্বযুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ এতটাই মানসিকভাবে ভেঙে পড়ল যে কনফিউজড সেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। মানুষ আসলে মানে তার মধ্যে সেই কনফিডেন্সটা আর রইলো না, তার মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হলো। সে নিজেকে বারবার জিজ্ঞেস করতে লাগলো, তাহলে আমি কে? তাহলে আমরা যদি এই ডান পাশের কোয়ালিটি গুলো যদি একটু ইন্টারনালাইজ করি, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি? কেয়াস, বিশৃঙ্খলা, ফিউটাইল, অর্থহীনতা, মিনিংলেসনেস, পেসিমিজম, হতাশা, ফ্লাকচুয়েটিং, ইমব্যালেন্স, লস অফ ফেইথ, বিশ্বাস হারিয়ে যাচ্ছে, কলাপস অফ মোরালিটি অ্যান্ড ভ্যালুস, মূল্যবোধ নৈতিকতা ভেঙে পড়ছে, অ্যান্ড কনফিউজ স্টেট অফ আইডেন্টিটি, আইডেন্টিটি ক্রাইসিস, আত্মপরিচয়ের সংকট। সবার মধ্যে একটা বিতৃষ্ণা, হতাশা, বিটারনেস কাজ করছে। এই হচ্ছে মডার্নিজম, মডার্ন ওয়ার্ল্ডের একটা ছবি। এখন আমরা আরেকটু দেখি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আজকে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখার চেষ্টা করছি। একটু আগেই বললাম ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো 1914 সালে, শেষ হলো 1918 সালে। 14, 15, 16, 17, 18, 5 বছর, 5 ইয়ার্স। এখানে আপনারা ম্যাপ দেখতে পাচ্ছেন, পৃথিবীর এই অংশটা এলোমেলো হয়ে গেছিল। প্রথম বিশ্বযুদ্ধ, সবার মধ্যে একটা ভয় ঢুকে যায়। অল্প কিছুটা হলেও মানবতার প্রতি মানুষের বিশ্বাস ছিল, কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের পর সবার মধ্যে একটা সংশয়, একটা স্কেপটিসিজম ঢুকে যায়। তারপর আমরা যখন রাশিয়ান রেভলিউশন হয়, তখন মানুষের মধ্যে এই যে স্টেবিলিটি পুরো পৃথিবীতে একটা ব্যালেন্স বিপর্যয়, ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। মানুষজন দেখতে পাচ্ছে যে মোটামুটি একটা স্থিতিশীল পরিবেশ, ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত পৃথিবীতে একটা স্থিতিশীল স্টেবল সিচুয়েশন ছিল, কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে তারপর রাশিয়ান রেভলিউশন, কেমন একটা অস্থিতিশীল পরিবেশ, টার্ময়েল তৈরি হলো। এই সময়ে রাজনৈতিক কিছু পরিবর্তন পৃথিবীতে আমরা লক্ষ্য করি। পলিটিক্স আমরা কেন আলোচনা করছি? কারণ এটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সোশ্যাল স্ন্যাপশট অফ দ্য টাইমস, রেজাল্ট অফ পলিটিক্যাল টার্ময়েল। এই যে বললাম যে রাজনৈতিক অস্থিতিশীলতা, এর ফলে কি হচ্ছে? রাজনৈতিক অস্থিতিশীলতা, পলিটিক্যাল টার্ময়েল মানে হচ্ছে অস্থিতিশীলতা, অস্থিরতা। রেভলিউশনারি আইডিওলজিস রাইজ, মানুষের মধ্যে বিদ্রোহী চিন্তা ভাবনা জেগে উঠলো। কেন বিদ্রোহী চিন্তা ভাবনা জেগে উঠলো তার ব্যাখ্যা নিচে 3টা পয়েন্টে আছে: ফ্যাসিজম, নাজিজম, কমিউনিজম। ফ্যাসিজম এটা আপনারা অনেকেই জানেন। ফ্যাসিজম মানে কি? দ্য সেপারেশন অ্যান্ড পারসিকিউশন or denial of equality to a certain group based on race, creed or origin. Fascism মানে কি? The separation, বিভেদ, and persecution or denial of equality, মানে ফ্যাসিজমে যারা বিশ্বাস করে তারা সমতায় বিশ্বাসী না। এমনিতে আমরা বলি না যে সব মানুষ সমান সমান। যারা ফ্যাসিজমে বিশ্বাসী তারা ইকুয়ালিটিতে বিশ্বাসী না। They don't believe that everyone is equal. They don't believe that everyone is equal. A certain group based on race, জেনেটিক্স এর উপর বেস করে, জাতির উপর বেস করে তারা একটা গ্রুপকে সুপিরিয়র, সেরা মনে করে অন্যদের চাইতে। যেমন সাদা কালোর বিভেদ, যারা হোয়াইট তারা নিজেদেরকে সেরা মনে করে। তারপর হিটলারের সময় তারা নিজেদেরকে এরিয়ান বলতো, যে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে দাবি করত, এবং যেহেতু তারা সেরা অতএব পৃথিবীর অন্য সব জাতির থেকে তাদের অধিকার বেশি এবং কেউই তাদের সমান না।
যারা ফ্যাসিজমে বিশ্বাসী তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে এবং অন্যদের থেকে নিজেদেরকে আলাদা শ্রেষ্ঠ মনে করে, এবং বাকি যারা পৃথিবীর তাদেরকে লোয়ার রেস, নিম্ন জাতি বিবেচনা করে এবং তাদের ইকুয়ালিটি অস্বীকার করে। দে ডিনাই দ্য ইকুয়ালিটি। ফ্যাসিজম এরপর নাজিজম, এটারই আরেকটা পলিশড ভার্সন হচ্ছে নাজিজম, যেটা হিটলারকে আমরা এই ক্রেডিটটা দিয়ে থাকি, ইনকর্পোরেটিং নাজিজম। নাজিজম মানে কি? সোশ্যালিজম ফিচারিং রেসিজম। এই যে জাতিবাদ, রেসিজম, এখন আমরা যেটাকে খুবই ঘৃণা করি, জাত প্রথা, রেসিজম, জাতের উপর ভিত্তি করে মানুষের বিভেদ তৈরি করা, এটা এখন আমরা খুবই ঘৃণা করি, খুবই ঘৃণ্য একটা মতবাদ। কিন্তু নাজিজমের বেস ছিল হচ্ছে রেসিজম, বর্ণবাদ, এক্সপ্যানশনিজম এন্ড অবিডিয়েন্স টু এ স্ট্রং লিডার। নাজিজমে যারা বিশ্বাসী তাদের বিশ্বাস যে দে মাস্ট অবিডিয়েন্ট টু এ স্ট্রং লিডার। আমরা হিটলারের কথা মনে করতে পারি, হিটলারকে তারা একজন স্ট্রং লিডার বিবেচনা করত এবং তাদের ধারণা পৃথিবীর সবারই উচিত এই লিডারের কথা অক্ষরে অক্ষরে মেনে চলা, মানে বল প্রয়োগে আর কি একটা আধিপত্য বিস্তার করা। কমিউনিজম, কমিউনিজমের কথা আপনারা অনেকেই জানেন। কমিউনিজম মানে হচ্ছে কন্ট্রোল অফ দ্য মিনস অফ প্রোডাকশন শুড রেস্ট ইন দ্য হ্যান্ডস অফ দ্য লেবারার্স। তাদের কথা হচ্ছে যারা হচ্ছে শ্রমজীবী, যারা আছে উৎপাদনের সাথে জড়িত, যারা কৃষি কাজ করে, যারা শ্রমিক, কারখানার শ্রমিক, যারা উৎপাদন করে, যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, তাদের হাতেই ক্ষমতা থাকা উচিত। এই তিনটার মধ্যে কমিউনিজমটাকে আমাদের আপাত দৃষ্টিতে একটু ফেয়ার মনে হচ্ছে, কিন্তু কমিউনিজমের মধ্যেও কিছু দুর্বলতা আছে। ফ্যাসিজম, নাজিজম এই দুইটার মধ্যেই যথেষ্ট ভয়ঙ্কর কিছু ব্যাপার আছে, মানবতা বিরোধী আমরা বলতে পারি। কমিউনিজমকে আপাতত মানবতাবাদী মনে হলেও এর মধ্যে কিছু দুর্বলতা আছে। এখন এই তিনটা পয়েন্ট আমরা আলোচনা করলাম কেন? কারণ মডার্ন পিরিয়ডের যে পলিটিক্স, আমরা যখন পলিটিক্স নিয়ে আলোচনা করব, যখন আমাদের জিজ্ঞাসা থাকবে যে আচ্ছা মডার্ন পিরিয়ড, মডার্নিজমে পলিটিক্স এর ইনফ্লুয়েন্স, তখন আমরা এই তিনটা বিষয় আমরা আলোচনা করতে পারি। যে মডার্নিজম বলতে এই সময়ে যে আমরা পলিটিক্স, আপনারা যদি একটু মনে করেন তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ডে পলিটিক্স বলতে আমাদের ডেমোক্রেসি নিয়ে আমরা বেশ বড় বড় কথা বলেছি, যে ডেমোক্রেসি, গণতন্ত্র। কিন্তু এই বিশ্বযুদ্ধের সময় যখন পুরো পৃথিবীর অবস্থা অস্থিতিশীল, তখন বড় বড় নেতা তারা বললেন যে এই মুহূর্তে পৃথিবীতে ডেমোক্রেসি ইজ নট আ পারফেক্ট ওয়ে অফ রুলিং দ্য গভর্নিং আ কান্ট্রি। এমন দেশের অবস্থা খুবই সংকটময়। এখন দেশের কর্তৃত্ব কিছু গ্রুপের হাতে থাকলে শৃঙ্খলা বজায় থাকবে। ডেমোক্রেসি এখন যথেষ্ট কার্যকরী বিচার ব্যবস্থা না। ডেমোক্রেসি proved to be a weak governing policy. তখন ওই ডেমোক্রেসিকে রিপ্লেস করে দিল ফ্যাসিজম, নাজিজম, কমিউনিজম। ফ্যাসিজম আর নাজিজম আমরা সবাই এই দুইজনকে চিনি। প্রথম জন হিটলার, বেনিটো মুসোলিনি। হিটলার এন্ড মুসোলিনি। হিটলারকে আপনারা সবাই চেনেন। এর ফলে একদিকে কমিউনিজম উৎপত্তি হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টালিনকে দেখা যাচ্ছে। এরপর ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সায়েন্স এন্ড টেকনোলজি কিন্তু বেশ অগ্রসর হচ্ছে। মডার্ন পিরিয়ডে এসে সেটা আরো উন্নত হলো। সায়েন্টিফিক রেভলিউশন। পলিটিক্স এর পর আমরা আসছি সায়েন্স এন্ড টেকনোলজি। বিজ্ঞানের দিক থেকে কি কি অগ্রসরতা আমরা খেয়াল করি। প্রথম পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি, এটা আপনারা কেউ কেউ এই বিষয়ে আপনাদের আইডিয়া থাকার কথা। এই বিষয়ে আমরা খুব বেশি গভীরে আমরা যেতে পারছি না, যাওয়াটা মানে ফেয়ারও হবে না, কারণ আমরা যেটা বেশিরভাগই এর থিওরি গুলো হয়তো আমরা বুঝতে পারবো না, একটু জটিল। কিন্তু আমরা যে জিনিসটা হালকা মাথায় রাখবো যে কোয়ান্টাম থিওরি বলতে কি বোঝাচ্ছে। ইট এক্সপ্লেইনস দ্য নেচার অফ ম্যাটার অ্যান্ড এনার্জি অন দ্য অ্যাটমিক অ্যান্ড সাব অ্যাটমিক লেভেল। মানে অণু পরমাণু লেভেলে মানুষ তার জ্ঞান বিজ্ঞানের অগ্রসরতা এতদূর পর্যন্ত গেছে যে মানুষ অণু পরমাণু নিয়ে গবেষণা করছে। অণু, পরমাণু, অ্যাটম, সাব অ্যাটমিক লেভেলে গবেষণা হচ্ছে। মানে কোয়ান্টাম থিওরি হচ্ছে
অনেকে বলে দিস ইজ দ্য এপিটম অফ মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্সের সবচেয়ে উচ্চতম লেভেল আর কি। এরপরে আরেকটা বিষয় আসছে, এটা আপনাদের একটু এখানে একটু মন দেন, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ আনসার্টেইনটি। আনসার্টেইনটি মানে হচ্ছে অনিশ্চয়তাবাদ, অনিশ্চয়তা, অনিশ্চিত, কোনো কিছুই আমরা নিশ্চিত ভাবে বলতে পারি না। সায়েন্সে ওরা দেখিয়ে দিচ্ছে যে উই ক্যানট প্রেডিক্ট এনিথিং সার্টেইনলি, আপনি নিশ্চিতভাবে কোনো কিছুই বর্ণনা করতে পারেন না। আপনি কখনোই নিশ্চিতভাবে বলতে পারেন না যে ভবিষ্যতে এটাই হবে। এমনকি আপনি বর্তমানেও বলতে পারেন না যে নিশ্চিতভাবে এটাই হচ্ছে বর্তমান। কোনো কিছুই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। আমরা ডিটেইলে যাচ্ছি না, আমরা এখান থেকে শুধু একটাই ওয়ার্ড নিচ্ছি। এই পুরো স্লাইড থেকে আমরা যখন সায়েন্টিফিক রেভলিউশন নিয়ে আলোচনা করছি, আমরা খুব বেশি ডিটেইলে যাব না, তাহলে আমরা কিন্তু হারিয়ে যাব। কারণ আমরা যারা লিটারেচারে বেস, তাদের ওই আনসার্টেইনটি পর্যন্তই আমরা খেয়াল করবো, যে সায়েন্স আমাদেরকে দেখালো এভরিথিং ইজ আনসার্টেইন, সবকিছুই হচ্ছে অনিশ্চিত। সায়েন্টিফিক রেভলিউশন আমাদের এমন এক পর্যায়ে নিয়ে গেল যে আমরা এটা স্বীকার করতে বাধ্য হলাম যে এভরিথিং ইজ আনসার্টেইন, কোনো কিছুই আপনি নিশ্চিত ভাবে বলতে পারেন না যে এটাই নিশ্চিত, সবকিছুই অনিশ্চিত। তাহলে 11 নম্বর স্লাইড, আমাদের এই স্লাইড থেকে আমরা কি পাচ্ছি? আনসার্টেইনটি, অনিশ্চয়তা, অনিশ্চয়তাবাদ মানে কখনোই আমরা কোনো কিছু নিশ্চিত ভাবে বলতে পারি না। এরপর এটা আপনারা যারা মার্ভেল কমিক্স, ডিসি কমিক্স এর মুভিগুলো দেখেন তাদের হয়তো আইডিয়া আছে। মেনি ওয়ার্লডস, মাল্টিভার্স থিওরি। As soon as the potential exists for any object to be any state, the universe of the object transmute into a series of parallel universe. এটা আপনাদের কেউ 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 হয়তো জানেন, কেউ কেউ জানেন না। আমি অত বেশি সায়েন্টিফিক জটিলতায় যাব না, শুধুমাত্র এই দুইটা শব্দ খেয়াল রাখেন, প্যারালাল ইউনিভার্স। এখন প্যারালাল ইউনিভার্স আমরা যদি রূপকথার দিক থেকে চিন্তা করি, মানে কি? মানে হচ্ছে দেয়ার আর ইনফিনিট নাম্বার অফ ইউনিভার্স। আমরা যে ইউনিভার্সে বসবাস করি এটাই একমাত্র বিশ্ব না, এরকম আরো অসংখ্য বিশ্ব আছে। কিন্তু আমরা ওই জায়গায় যাব না, আমরা এখান থেকে একটা শব্দ শুধু মাথায় রাখবো, রিয়ালিটি, বাস্তবতা। বাস্তবতা আমরা একদম কাছে শুরুতে বললাম না যে মডার্নিজম হচ্ছে সেই বিশ্বাস দেয়ার আর আনলিমিটেড নাম্বার অফ রিয়ালিটি। আমরা বলতে পারি না যে একটাই রিয়ালিটি আছে। এই পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, ইফ দেয়ার আর 8 বিলিয়ন পিপল ইন দিস হোল ওয়ার্ল্ড, তাহলে মিনিমাম 8 বিলিয়ন রিয়ালিটি আছে। মানে প্রতিটা মানুষের জন্য বাস্তবতা এক এক রকম, পার্সন টু পার্সন রিয়ালিটি ভ্যারি করে। আপনার কাছে বাস্তবতা যেমন, আপনার কাজিন, আপনার আপন ভাই, আপন বোনের কাছে বাস্তবতা তেমন না। আপনার বাবার কাছে বাস্তবতা যেমন, আপনার চাচার কাছে বাস্তবতা তেমন না। আপনার সবচেয়ে কাছের যে বন্ধু, তার কাছে বাস্তবতা যেমন, আপনার কাছে বাস্তবতা তেমন না। পার্সন টু পার্সন বাস্তবতা ভ্যারি করে। দ্য ইমেজ অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর যে একটা ছবি, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এই যে মাল্টিভার্স, মাল্টি মাল্টি ইউনিভার্স, এটার সার কথা হচ্ছে এটাই, যে পার্সপেক্টিভ টু পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি থেকে দৃষ্টিভঙ্গিতে বাস্তবতা আলাদা। মানে এক একজনের কাছে বাস্তবতা এক এক রকম। এখন আপনি যদি বলেন এটাই বাস্তবতা, এবং আপনি যদি গায়ের জোরে চাপিয়ে দিতে চান, আপনি যদি চাপিয়ে দিতে চান যে এইটাই ঠিক এইটাই ভুল, তাহলে সেটা সবসময় ঠিক নাও হতে পারে। বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে ন্যায়কেও মাঝে মাঝে অন্যায় মনে হয়, অন্যায়কেও মাঝে মাঝে ন্যায় মনে হয়। ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ। দৃষ্টিভঙ্গি হচ্ছে ঠিক করে দেয় কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনি কখনোই আরেকজনের কোনটা ঠিক আরেকজনের কোনটা ব্যাঠিক এটা আপনি জাজ করতে পারেন না। ইউ ডু নট হ্যাভ দ্যাট রাইট। আপনি তো তার লাইফটা লিড করেন নাই। ইউ ডু নট হ্যাভ পার্সপেক্টিভ অফ দ্যাট পারসন। ওই মানুষটা কিভাবে দুনিয়াকে দেখছে, তার দৃষ্টিভঙ্গি, তার নলেজ, এটা তো আপনার নাই। আপনি নিজের পয়েন্ট অফ ভিউ থেকে যদি তাকে জাজ করেন, তাহলে এটা খুবই আনফেয়ার। আলটিমেট রিয়েলিটি বলতে কিছু নাই, পার্সন টু পার্সন রিয়েলিটি ভ্যারি করবে। সেজন্য আপনি যখনই কাউকে জাজ করবেন, এটা খেয়াল রাখবেন যে তার পৃথিবী আপনার পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা।
মডার্নিজমে এটাই একটা বিশ্বাস। আচ্ছা, ফোর্সেস বিহাইন্ড মডার্নিজম, এই স্লাইডটা আপনারা কেউ একজন পড়েন তো, আমি অনেকক্ষণ পড়েছি। মায়া পড়েন, মায়া পড়েন তো স্লাইডটা। Forces behind modernism. The sense that our culture has no center, no values. The sense that our culture has no center, no values. এখন Paradigm shift from the close, finite, measurable cause and effect universe of the 19th century to an open আচ্ছা 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 ঠিক আছে, আমি একটু আগে যে কথাটা বললাম না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এখানে দেখবেন, আমি একটু আগে যে কথাটা বললাম যে মডার্নিজম এই যে আইডিয়া, এটার পেছনে যে মানে ফোর্সটা, শক্তিটা, the sense that our culture has no center, no values. আপনি যদি চিন্তা করেন আমাদের কালচারটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা কালচার, সবার কালচার আমাদের মতোই হওয়া উচিত, তাহলে এটা খুবই অন্যায় একটা কথা। কারণ সোসাইটি টু সোসাইটি কালচার ভ্যারি করবে, পার্সন টু পার্সন কালচার ভ্যারি করবে। আমরা কখনোই এটা বলতে পারবো না যে এই কালচারটা ওই কালচারের থেকে ভালো। কালচার হ্যাজ নো সেন্টার, এমনকি ভ্যালুস, মূল্যবোধ, আমরা যদি বলি যে মূল্যবোধ বলতে আমরা এটাই বুঝি, এটাই হওয়া উচিত, তাও ভুল। ব্যক্তি থেকে ব্যক্তিকে মূল্যবোধ পরিবর্তন হবে, পার্সপেক্টিভ চেঞ্জেস, ভ্যালুস, এক একজনের কাছে মূল্যবোধ এক এক রকম, আমরা চাপিয়ে দিতে পারি না কারো উপর। প্যারাডাইম, প্যারাডাইম শিফট, প্যারাডাইম, প্যারাডাইম মানে কি? প্যারাডাইম শব্দটার মানে হচ্ছে আপনার চিন্তা ভাবনার জগৎ, আপনার নলেজের যে সীমানা, আপনার ব্রেন যতটুকু ক্যাপচার করতে পারে পৃথিবীকে, মানে আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যতটুকু বুঝতে পারেন, আপনার যে বোঝার ক্ষমতাটা, এটাই হচ্ছে প্যারাডাইম। ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডে আমরা একটু আগেই বললাম, ওদের কথা ছিল ক্লোজড, ফাইনাইট অ্যান্ড মেজারেবল cause and effect universe of 19th century. রোমান্টিক এন্ড ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা পাচ্ছি হচ্ছে ক্লোজড, ফাইনাইট, মেজারেবল cause and effect universe. তাদের কথা হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে ক্লোজড, নট ওপেন। যখনই রিলিজিয়নের উপর কেউ বিশ্বাসী হয়, যখনই আমরা রিলিজিয়নটাকে ফোকাস করি, তখন কিন্তু এটা ক্লোজড। আপনি কিন্তু ইচ্ছা করলেই যা ইচ্ছা তাই বলতে পারবেন না, ইট ইজ ক্লোজড, রিজিড। ফাইনাইট মানে হচ্ছে একটা সীমানা আছে, একটা সময় ধরা হতো যে এই পৃথিবীর সীমানা হচ্ছে শুধুমাত্র এই সৌরজগৎ, ফাইনাইট। মেজারেবল, মনে করা হতো যে আমরা সবকিছু মাপতে পারি, পরিমাপ করতে পারি। কজ এন্ড ইফেক্ট ইউনিভার্স মানে হচ্ছে কোন একটা কিছু কজ, কারণ থাকার কারণেই একটা ইফেক্ট, ফলাফল পাওয়া যায়, সবকিছুর পেছনে একটা কারণ আছে। এটা ছিল এক সময় পর্যন্ত বিশ্বাস যে এভরিথিং, এভরি ইফেক্ট হ্যাজ ইটস কজ। যাই কিছু আমরা দেখতে পাচ্ছি এর পেছনে কোনো না কোনো কারণ আছে, যাই কিছু ঘটে তার পেছনে একটা কারণ আছে, যাই কিছু ঘটে তার পিছনে একটা অর্থ আছে। এটা ছিল এক সময়কার প্যারাডাইম, চিন্তা ভাবনার জগৎ। এখন ক্লোজ ইউনিভার্স হয়ে গেল ওপেন। একটা সময় ধারণা করা হতো পৃথিবীটা হচ্ছে ক্লোজড, সবকিছু। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওপেন, মানে আমরা কোনো কিছু নিয়ম কানুন দিয়ে এই পৃথিবীটাকে বর্ণনা করতে পারি না। রিলেটিভিস্টিক, স্ট্রিক্ট ভাবে বলা যাবে না, রিলেটিভ, দিস ওয়ার্ল্ড ইজ রিলেটিভ। এক একজনের কাছে পৃথিবী এক এক রকম, আপনি চাপিয়ে দিতে পারবেন না যে পৃথিবী এরকম এবং এটাই মানতে হবে, জবরদস্তির কাজ এটা না। রিলেটিভিস্টিক মানে এক একজনের কাছে পৃথিবীর ছবি এক এক রকম,
পৃথিবীর ধারণা এক একজনের কাছে এক এক রকম। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, প্রতি মুহূর্তে পৃথিবী বদলে যাচ্ছে, মহাবিশ্ব বদলে যাচ্ছে, কোনো কিছু আর আগের মতো না। এভরিথিং ইজ চেঞ্জিং। এক সেকেন্ডের সাথে আরেক পরবর্তী সেকেন্ডে কোনো মিল নাই, সবকিছু পরিবর্তন হচ্ছে। and it is a strange universe। মানে একটু আগে আমরা যে কথাটা বললাম ওইটারই একটা আমরা এখানে এস্টাবলিশমেন্ট দেখতে পাচ্ছি যে this world is changing and there is no ultimate reality। আপনি যখন বলবেন এইটাই বাস্তবতা, তখন এই কথার মধ্যে যথেষ্ট ভুল আছে, কারণ বাস্তবতা প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আপনার আগের রুল, আগের নিয়ম কানুনে আপনি পরবর্তী ঠিক পরের মুহূর্তেই আপনি আর কিছুই করতে পারবেন না। সবকিছু বদলাচ্ছে, সবকিছু বদলে যাচ্ছে। আচ্ছা, এখন ক্যারেক্টারিস্টিক্স ইন মডার্নিজম, ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্নিজম ইন লিটারেচার। আমরা সাহিত্যে মডার্নিজমের যে বৈশিষ্ট্য, এটা পরবর্তীতে আমাদের আরো অনেকবার আসবে, আমরা এখানে হালকা একটু আইডিয়া নিয়ে রাখি। সাহিত্য, লিটারেচার এক্সিবিটস, দেখায় পার্সপেক্টিভিজম। পার্সপেক্টিভিজম মানে কি? পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভিজম মানে হচ্ছে পার্সন টু পার্সন পার্সপেক্টিভ ভ্যারি করে। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। সহজ কথা, প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা। আমরা যতই এক একটা গ্রুপের মানুষকে ফেলি যে ওরা একটা দল, ওরা একটা দল, ওদের ওদের চিন্তা ভাবনা এইরকম, তারপরেও একটা দলেই যদি 100 মানুষ থাকে, 100 জনের দৃষ্টিভঙ্গি হবে 100 রকম। আপনি একদম 100% কন্ট্রোল করতে পারবেন না, কিছু না কিছু অন্যরকম থাকবে, স্বতন্ত্র থাকবে। এটাই পার্সপেক্টিভিজম। মিনিং কামস ফ্রম ইন্ডিভিজুয়ালস পার্সপেক্টিভ and is thus personalized। অর্থ, মিনিং যদি আমরা খুঁজে বের করতে চাই কোনো কিছু, ইট কামস ফ্রম দ্য ইন্ডিভিজুয়ালস পার্সপেক্টিভ। আমরা রোমান্টিক পিরিয়ডের পড়া যখন পড়েছিলাম, রোমান্টিসিজম, রোমান্টিক পিরিয়ড, তখন কিন্তু ইন্ডিভিজুয়ালিজম একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট ছিল। সেটা কিন্তু আমরা মডার্নিজমেও পাচ্ছি। ইন্ডিভিজুয়ালস পার্সপেক্টিভ, ইন্ডিভিজুয়ালিজম is thus personalized। মিনিং হচ্ছে পার্সোনালাইজড। অ্যাবসলিউট মিনিং বলতে কোনো কিছু নাই। সবকিছুর যে আপনি মানে আমরা বলি এটার মানে কি, এটার মানে কি, কাউকে জিজ্ঞেস করে লাভ নাই, কারণ আপনার কাছে মানেটা আলাদা। আপনার ক্লোজ ফ্রেন্ড, তার কাছে একটা জিনিসের যে মানে আপনার কাছে একই মানে নাও হইতে পারে। পার্সন টু পার্সন মিনিং উইল চেঞ্জ। মিনিং ইজ পার্সোনালাইজড, comes from individual's perspective। কোনো অ্যাবসলিউট মিনিং বলতে কিছু নাই, কোনো কিছুর একদম চিরন্তন অর্থ আপনি পাবেন না। ধরা যাক খুবই সিম্পল একটা উদাহরণ, ফুল, ফ্লাওয়ার। একজনের কাছে ফুলের মানে কিন্তু এক এক রকম। কেউ কেউ দেখবে ফুল হচ্ছে মানে প্রকৃতির একটা অংশ, ফুল কারো কাছে ভালোবাসার প্রতীক, ফুল কারো কাছে বন্ধুত্বের প্রতীক, ফুল কারো কাছে ব্যর্থতারও প্রতীক। কিভাবে ব্যর্থতার প্রতীক? মেবি সে কোনোদিন কাউকে ফুল দিতে চেয়েছিল, ফুল দিতে পারে নাই, যখনই তার ফুলের কথা, ফুল সামনে আসে, তখন তার মনে পড়ে ব্যর্থতা, ফেইলিয়ার। তাহলে কি ফ্লাওয়ার মিন্স ফেইলিয়ার? এটি কিন্তু একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আসছে। এখন একটা জিনিসের মানে যে সবসময় একই রকম তা কিন্তু না। যেমন বেড, বিছানা, একজনের কাছে বেড মানে হচ্ছে ঘুম, শান্তি, কারো কারো কাছে বেড মানে হচ্ছে পরিশ্রম, মানে বেড গোছাইতে হবে, তাই না? ধরেন কেউ একজন তার তার সকালে উঠে তার কাজ হচ্ছে বিছানা গোছানো, তাহলে সে তার কাছে ঘুমের চাইতে বিছানা মানে হচ্ছে কাজ, এক্সট্রা প্রেশার, সেটা কিন্তু নেগেটিভিটি। তাহলে বিছানার মানে দুজনের কাছে দুই রকম। আবার কারো কারো কাছে বিছানার মানে হচ্ছে পেশা, মানে কেউ যদি বেডশিট বিজনেস করে, সে কিন্তু বিছানা দেখলে তার মনে বিজনেসের চিন্তা আসবে। আবার একজন আর্টিস্ট, সে বেডশিটের উপর দেখে ডিজাইন, ডিজাইনার, তার মাথায় কিন্তু এটাই খেলবে। তাহলে বেড ইজ সোর্স টু অ্যাপ্লাই ইউর ক্রিয়েটিভিটি, আর্ট। মিনিং পার্সন টু পার্সন ভ্যারি করে, একই জিনিসের মানে এক একজনের কাছে এক এক রকম। এর পরের পয়েন্ট আমরা দেখি, আ সিঙ্গল স্টোরি might be told
from the perspective of several different people. একটা গল্প বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি, the with the assumption that the truth is somewhere in the middle. চিরন্তন সত্য বলতে কিছু নাই, বারবার একই কথা বলছি। এখন ধরেন একটা গল্পে 10 জন চরিত্র আছে। সাপোজ there is a story with 10 characters. এখন এই 10 জনের দৃষ্টিভঙ্গি কিন্তু 10 রকম। এখন এই একই গল্প আমি 10টা দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি। ক্যারেক্টার 1 তার দৃষ্টিভঙ্গি থেকে মেবি এটা একটা হাসির গল্প। ক্যারেক্টার 2 তার কাছে মেবি এই গল্পটা একটা দুঃখের গল্প। ক্যারেক্টার 3 তার কাছে এই গল্পটা হচ্ছে ডকুমেন্টারির মতো। কারো কাছে এই গল্পটা হচ্ছে একটা কমেডি, কারো কাছে গল্পটা হচ্ছে ট্র্যাজেডি, কারো কাছে এটা খুবই বোরিং একটা গল্প, কারো কাছে এটা খুবই এক্সাইটিং একটা গল্প। মানে গল্প স্টোরি, এই গল্পের যে ফ্লেভার, ইট চেঞ্জেস ফ্রম পার্সন টু পার্সন। এক একটা চরিত্রের দৃষ্টিভঙ্গি থেকে গল্প কিন্তু এক এক রকম। এখন আমাদের সমাজে যদি চিন্তা করি, যারা উচ্চবিত্ত, আপার ক্লাস, তাদের কাছে জীবনের ছবিটা কিন্তু একরকম। তাদেরকে যদি বলি যে হোয়াট ইজ লাইফ, তারা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলবে। যারা লোয়ার ক্লাস, তারা কিন্তু তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলবে। আমরা কিন্তু বলতে পারবো না যে তার দৃষ্টিভঙ্গি ভুল, তার দৃষ্টিভঙ্গি ঠিক। এটা কিন্তু আমরা জাজ করতে পারবো না। যে কারোটা ঠিক হতে পারে, যে কারোটা ভুল হতে পারে। এটা আসলে ঠিক ভুল এই আইডিয়াটাই যথেষ্ট ত্রুটিপূর্ণ। এক একজনের দৃষ্টিভঙ্গিতে বাস্তবতা এক এক রকম। সাহিত্যেও একই গল্প আমরা বিভিন্ন চরিত্রের দৃষ্টিভঙ্গি থেকে, ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, আমরা গল্পটাকে বিবেচনা করতে পারি। অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করার পর আলটিমেটলি আমরা মাঝামাঝি একটা সত্যের অস্তিত্ব মেবি থাকতেও পারে, নাও থাকতে পারে, যেখানে বলছে যে উইথ দ্য অ্যাজাম্পশন দ্যাট ট্রুথ ইজ সামওয়্যার ইন দ্য মিডল। সাধারণত কনভেনশনাল গতানুগতিক যে গল্পগুলোতে কি হয়, একটা গল্পকার থাকে বা উপন্যাসিক থাকে, সে হচ্ছে অমনিশিয়েন্ট, সে সব জানে। নায়কের মনে কি হচ্ছে, নায়িকার মনে কি হচ্ছে, সে সব জানে। নায়ক কেন পথে পথে ঘুরছে, সে সব জানে। তার মনে কি কাজ করছে সব জানে। নায়িকা কেন বালিশের উপরে শুয়ে শুয়ে কাঁদছে, এটা রাইটার জানে এবং সে আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছে। মানে সে হচ্ছে সব জানে, সব ক্যারেক্টার, কোন ক্যারেক্টারের মনের ভিতরে কি চলছে সব জানে। এখন আপনি বাস্তবে ফেরত আসেন, এখন কি সম্ভব আপনার ফ্যামিলিতে 8 জন মেম্বার আছে, 8 জন মেম্বারের কার মনে কি চলছে এটা কি বের করা সম্ভব? এটা তো সম্ভব না। আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে যতটুকু বোঝা যায় ততটুকু। আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি সব বুঝে ফেলছেন, অথবা আপনার বাবা বা মা তারা যদি দাবি করে যে তারা সব বুঝে ফেলছে, এটাও কিন্তু ভুল। আমাদের গার্জিয়ান যারা, মুরব্বী যারা, তারা একটা কথা প্রচুর বলে, এটা বলতে তারা পছন্দ করে যে আমি দুনিয়া দেখছি, আমার অনেক অভিজ্ঞতা, আমি সবকিছু দেখছি। এই কথাটা খুবই অর্থহীন, কারণ পৃথিবী প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আপনার আগের মুহূর্তের যে এক্সপিরিয়েন্স, সেটাই এক মুহূর্ত পরে কাজে নাও লাগতে পারে, কারণ সবকিছু বদলাচ্ছে। এভরিথিং ইজ চেঞ্জিং। এবং আপনার যে দৃষ্টিভঙ্গি সেটাও বদলে যাবে প্রতি মুহূর্তে। লিটারেচারেও বিষয়টা তাই। মডার্নিজম কি অনেক বেশি লজিক্যাল, মানে থিঙ্কিং, না না না, এখানে মানে লজিক না, এখানে লজিক্যালি হচ্ছে থিঙ্কিং করতে হয়? আপনার পার্সপেক্টিভ, আপনার দৃষ্টিভঙ্গিটা। আপনাকে মাথায় রাখতে হবে যে বাস্তব, এই যে মডার্নিজমে কোনো কিছু স্থির না, সবকিছুই বদলে যাচ্ছে। লজিক, যে আপনার যে লজিক, লজিক জিনিসটা কিন্তু খুব স্ট্রিক্ট, লজিক জিনিসটা খুবই রিজিড। বাস্তব, বাস্তবতা লজিক বিশ্বাস করে না, কারণ একটা লজিক বলতে কিছু নাই। প্রতি মুহূর্তে লজিক বদলে যাচ্ছে। একটা লজিক, লজিক 1.1, 1.2, 1.3, মানে সবকিছুই বদলে যাচ্ছে। ইটস অল, ইভেন লজিক ডিপেন্ডস অন পার্সপেক্টিভ। আপনার কাছে যেটা লজিক মনে হচ্ছে, আমার কাছে সেটা লজিক নাও মনে হতে পারে। আবার আমার কাছে যেটা লজিক মনে হয় সেটা আপনাদের কাছে ইললজিক্যাল মনে হইতেই পারে। আলটিমেট ট্রুথ বলতে কিছু নাই, পার্সন টু পার্সন ভ্যারি করবে।
স্যার আপনি যেটা বললেন যে স্যার আপনি যেটা বললেন যে আমাদের মুরব্বীরা হচ্ছে গিয়ে তাদের পার্সপেক্টিভ, যে আমরা অনেক বেশি দুনিয়া দেখছি যেটা বললেন। তো যখন ওনাদেরকে বলতে যাই বা কিছু একটা আহ, বোঝাতে যায়, তখন তো তারা সেটা বেয়াদবির রূপ নিয়ে নেয়। তাহলে করণীয়টা আশ্চর্য, কি? এখানে তাদেরকে ওই মুহূর্তে তো আমাদের ওটা মাথায় রাখতে হবে যে এখন যে আমি তাদেরকে এই কথা বলতে যাই তাহলে ওটা আমাদের ঢুকবে না, কারণ তারা হচ্ছে রিজিড। তারা ধরেই নিছে এটাই ঠিক, কিন্তু এটা যে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, পৃথিবীটা যে খুবই পরিবর্তনশীল, এভরিথিং ইজ চেঞ্জিং এভরি টাইম। আপনার 1 সেকেন্ড আগের নলেজ 1 সেকেন্ড পরে কাজে নাও লাগতে পারে। ধরেন আপনি 20 বছর ধরে যে অভিজ্ঞতা অর্জন করলেন, 21 বছরে গিয়ে সে সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা তো আমরা বুঝছি, বাট আমাদের যে মুরব্বীরা আছে তারা তো বুঝতে চায় না, হ্যাঁ, বা বোঝাতে গেলে সেটা হ্যাঁ, বেয়াদবির রূপ ওইটাও নিয়ে নেয়। কিন্তু তো আমাদের নলেজের করণীয়টা একটা কি? পার্ট। এটাও আমাদের মাথায় রাখতে হবে যে তারা হচ্ছে স্ট্রিক্ট রিজিড। ধরেন খুবই সিম্পল একটা কারণ, এই যে করোনা টাইম অফ করোনা, এই করোনার সময় কিন্তু অনেক কিছু আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন আপনার যত মানে মানে পণ্ডিত মুরব্বী যারা আছে দেখবেন বেশিরভাগই মাথা চাপড়াবে, কারণ তারা যা কিছু শিখে আসছে করোনার সময় এসে সবকিছু অন্যরকম। করোনা হচ্ছে খুবই সিম্পল একটা, এই করোনা পিরিয়ডটা হচ্ছে খুবই সিম্পল একটা এক্সাম্পল। বর্তমানে এতটাই মানে অনিশ্চিত, এভরিথিং ইজ সো আনসার্টেন যে আপনি কোনো কিছু নিশ্চিত করে বলতে পারেন না। মডার্নিজম মানেই হচ্ছে এটা, নাথিং ইজ সার্টেন, নাথিং ইজ অ্যাবসলিউট। কোনো কিছু আমরা বলতে পারবো না যে এইটাই ঠিক থাকবে, এইটাই ঠিক। স্যার আমি ন্যায় বলতে চাচ্ছিলাম যে অন্যায়, এই হ্যাঁ, ডিবেট না করে কি চুপ থাকা উচিত? তো তাতে চেঞ্জটা আসবে না। শুধু শুধু ডিবেট করে কি হবে? এটা তো হচ্ছে চুপ থাকলেই। চুপ থাকা যাবে না, এটা হচ্ছে কিভাবে বুঝালে তারা বুঝবে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। কোন ভাবে বুঝালে তারা বুঝবে। আচ্ছা, ওটা আমাদের আরো আরো পরে অনেক, এটা আসলে অনেক অ্যান্সার। এটা কিন্তু আমি যদি আপনাকে একটা অ্যান্সার দেই ওটা কিন্তু পার্শিয়াল অ্যান্সার হবে। স্যার এটাও এটা হচ্ছে কিন্তু এই যে বললাম প্রতিটা না, এখানে পার্সনের একটা কথা কাছে আছে যে আলাদা আলাদা পার্সপেক্টিভ। অ্যান্সার থাকবে। হ্যাঁ, 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 অবশ্যই। পার্সন টু পার্সন আমি যেটা বললাম সেটা হয়তো আমাদের আলিয়া ম্যাম ওটা দ্বিমত পোষণ করতে পারে, অন্যরকম বলতে পারে। তারপর জাহিদ স্যার আরেক রকম বলতে পারে। মানে আমাদের এক একজনের কাছে কিন্তু মানে নৈতিকতা মূল্যবোধ এক এক রকম, পার্সন টু পার্সন ভ্যারি করবে। লিটারেচারেও আমরা এটা পাই। আচ্ছা, এখন আমরা কিছু সিম্পলিফাইড আইডিয়ার মধ্যে আসি। এই স্লাইডটা বাকিগুলো আপনারা দেখে নেবেন। আমরা আরেকটা স্লাইডে একটু ডেফিনিশন, সংজ্ঞা নিয়ে আলোচনা করি। জেনারেল ডেফিনিশন, মডার্নিজম মডার্নিটি, এটার বিষয়টা আমরা কিছু সংজ্ঞা আকারে রাখি। মডার্নিজম, মডার্নিজমে আমরা এই স্লাইডটা দেখতে পাচ্ছি, এখানে বলছে modernism, a term typically associated with 20th century reaction against realism and romanticism within the arts. তাহলে মডার্নিজম এটা কোন সময়কার? 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দী, 20th সেঞ্চুরি। আমাদের রোমান্টিক পিরিয়ড, তারপর ভিক্টোরিয়ান পিরিয়ড, এখন আমরা আসছি মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে 20th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি পিরিয়ড। মডার্ন পিরিয়ড, 20th সেঞ্চুরি পিরিয়ড। 20th সেঞ্চুরি এই সময়ে এসে যারা সাহিত্যিক, যারা শিল্পী, তারা বিদ্রোহ ঘোষণা করলেন। দে ডিক্লেয়ার্ড রিয়াকশন। প্রতিটা গ্রুপই কিন্তু আগের গ্রুপের প্রতি আমরা রিয়াকশন পাই। যেমন রোমান্টিক পিরিয়ডে এসে ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এরা ওই 18th সেঞ্চুরির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। আবার ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে টেনিসন, ব্রাউনিং, এরা রোমান্টিকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। নতুন যুগ আসে, আগের যুগের বিরুদ্ধে একটা বিদ্রোহ। মডার্ন পিরিয়ড অবভিয়াসলি তারা রিয়াকশন ঘোষণা করবে। তারা কোথায় রিয়াকশন ঘোষণা করছে? দে আর অ্যাডমিটিং দেয়ার রিয়াকশন এগেইনস্ট কাদের বিরুদ্ধে? রিয়েলিজম এন্ড রোমান্টিসিজম। রিয়েলিজম মানে হচ্ছে ভিক্টোরিয়ানিজম, যেটা ভিক্টোরিয়ানিজমের আরেকটা পার্ট হচ্ছে রিয়েলিজম। সো রিয়াকশন এগেইনস্ট রিয়েলিজম এন্ড রোমান্টিসিজম। ওরা রিয়েলিজমের বিরুদ্ধেও বিদ্রোহ ঘোষণা করলো, রোমান্টিসিজমের বিরুদ্ধেও বিদ্রোহ ঘোষণা করলো উইদিন দ্য আর্টস। এটা যে কোনো আর্ট হতে পারে, এটা
চিত্রকলা হতে পারে, ভাস্কর্য হতে পারে, সাহিত্য হতে পারে, সঙ্গীত হতে পারে, অনেক কিছু হতে পারে। তার মানে মডার্নিজম হচ্ছে ইট রেফার্স টু আ 20th সেঞ্চুরি রিয়াকশন, বিংশ শতাব্দীর একটা প্রতিবাদ। কার বিরুদ্ধে? বাস্তবতাবাদ আর রোমান্টিসিজমের বিরুদ্ধে, এগেইনস্ট রিয়েলিজম অ্যান্ড রোমান্টিসিজম উইদিন দ্য আর্টস। শিল্প, শিল্পের যে কোনো শাখায় হতে পারে। More generally, it is often used to refer to a 20th century belief in virtues of science. It is often used to refer a 20th century belief in virtues of science, technology, and planned management of social change. একটু আগে আমরা যে কথাগুলো বললাম, এই মডার্ন বিলিফ, বিংশ শতাব্দীর যে বিশ্বাস, এটা এদের কোথায় কোথায় থেকে এটার সোর্সটা আসলো, ফ্যাক্টর গুলো কি কি, হোয়াট আর দ্য সোর্সেস অফ বিলিফ? নাম্বার ওয়ান, ভার্চুস অফ সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি, প্রযুক্তি। বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে পার্থক্য কি? বিজ্ঞান বলতে আমরা বুঝাই হচ্ছে নলেজ, টেকনোলজি আমরা বলতে বুঝাই হচ্ছে প্রোডাক্ট, সায়েন্টিফিক প্রোডাক্ট। সায়েন্স, সায়েন্সের হাত ধরে আসলো টেকনোলজি, অ্যান্ড দ্য প্ল্যান্ড ম্যানেজমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ। আর বলছি যে সমাজ বদলে যাচ্ছে, প্রতি মুহূর্তে সমাজ বদলে যাচ্ছে, পৃথিবী বদলে যাচ্ছে, সবকিছু চেঞ্জ, এভরিথিং ইজ চেঞ্জিং, নাথিং ইজ সার্টেন, নাথিং ইজ অ্যাবসলিউট। কোনো কিছুই চিরন্তন বলতে কিছু নাই, কোনো কিছুই অপরিবর্তনীয় বলতে কিছু নাই, এভরিথিং ইজ চেঞ্জিং। তাহলে মডার্ন যারা, মডার্নিস্ট যারা, তারা বিজ্ঞান, প্রযুক্তি আর পরিবর্তনে বিশ্বাসী। বিজ্ঞান, প্রযুক্তি, পরিবর্তন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড চেঞ্জ। চেঞ্জ বলতে এখানে বলছে সোশ্যাল চেঞ্জ। সায়েন্স, টেকনোলজি, সোশ্যাল চেঞ্জ, বিজ্ঞান, প্রযুক্তি এবং সামাজিক পরিবর্তন। এই তিন জায়গা থেকে কি আসছে? 20th সেঞ্চুরি বিলিফ, মডার্ন বিলিফ। এই হচ্ছে আমাদের মডার্নিজমের মোটামুটি একটা ডেফিনেশন, খুব বেশি অ্যাকুরেট না, তবে আমাদের বুঝতে হেল্প করবে আর কি। মডার্নিটি, আমরা মডার্নিজম যদি এটা নাউন হয়, এই যে সেখান থেকে আসছে মডার্নিটি, এটা আমাদের অ্যাডজেক্টিভ। এটার মানে কি? মডার্নিটি রেফার্স টু আ পিরিয়ড। মডার্নিটি বলতে আমরা একটা সময় বুঝাচ্ছি, একটা টাইম স্প্যান বুঝছি, এক্সটেন্ডিং ফ্রম লেট 16th and early 17th centuries to the mid to late 20th centuries. মডার্নিটি কিন্তু শুধুমাত্র এই মডার্ন পিরিয়ডেই শুরু হচ্ছে না, এখানে বলছে লেট 16th and early 17th century, মানে হচ্ছে শেক্সপিয়ারের যুগেরও আগে থেকে শুরু হচ্ছে মডার্নিটি। মডার্ন বলতে আমরা শুধু যদি এই টাইমটা বুঝি তাহলে কিন্তু এটা ভুল বোঝা হবে, কারণ চেঞ্জ কিন্তু আসছে অনেক আগে থেকে। and mid to late 20th century, বাট আমাদের বোঝার সুবিধার জন্য আমরা 1901 সাল থেকে 1950 সাল ধরি বা 1945 সাল ধরি, এর মধ্যে এই টাইমটা। এই লাস্ট সেন্টেন্সটা আমরা একটু দেখি। It is often associated with capitalism and notions such as progress. Progress বলতে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বুঝাচ্ছি, আর ক্যাপিটালিজম পুঁজিবাদ। মডার্ন মানেই হচ্ছে ক্যাপিটালিজম এন্ড প্রগ্রেস, এই দুটো জিনিস বুঝাবে। তাহলে মডার্নিজম আমরা একটু আগে বললাম এটা ছিল আ 20th সেঞ্চুরি রিয়াকশন, বিংশ শতাব্দীর একটা প্রতিবাদ। কার বিরুদ্ধে? এগেইনস্ট রিয়েলিজম এন্ড রোমান্টিসিজম উইদিন দ্য আর্টস। আর ওদের যে বিলিফ, মডার্নিস্ট যে বিলিফ, এটা কোথা থেকে আসছে? সায়েন্স, টেকনোলজি এন্ড সোশ্যাল চেঞ্জ। আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা আমাদের ডেফিনিশনটা আরেকটু এনরিচ করি, একই সাথে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও কিন্তু চলে আসছে সবকিছুর সাথে, এবং ডেফিনিশনটাও আমাদের চলে আসছে। মডার্নিজম ইজ এ কালচারাল মুভমেন্ট। অবভিয়াসলি আমরা আগের স্লাইডে বলেছিলাম কালচারাল রিলেটিভিটি। মডার্নিজম হচ্ছে একটা কালচারাল মুভমেন্ট, মডার্নিজম কিন্তু একটা পলিটিক্যাল মুভমেন্ট না। Modernism is not neither a sociological nor a political movement.
মডার্নিজম হচ্ছে একটা কালচারাল মুভমেন্ট। আন্দোলন কিসে? সংস্কৃতিতে। আর মডার্নিজম ইজ এ কালচারাল মুভমেন্ট। মডার্নিজম ইজ এ কালচারাল মুভমেন্ট। আন্দোলনটা হচ্ছে কালচারে, সংস্কৃতিতে, হুইচ রেবেলড এগেইনস্ট ভিক্টোরিয়ান মোডস। এখানে মোডস বলতে নিয়ম কানুন, রুল। স্পেশালি ভিক্টোরিয়ান পিরিয়ডের চিন্তা ভাবনার উপরে বিদ্রোহ করছে মডার্নিজম। কিভাবে? ভিক্টোরিয়ানিজম আমরা যদি একটু রিপিট করি, ভিক্টোরিয়ানিজম they emphasized nationalism and cultural absolutism. ভিক্টোরিয়ান পিরিয়ডে মূল মানে যেখানে গুরুত্ব দেওয়া হতো সেটা হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ এবং কালচারাল অ্যাবসলিউটিজম। ভিক্টোরিয়ানরা বিশ্বাস করতো তাদের কালচারটাই সর্বশ্রেষ্ঠ। দে হ্যাভ দেয়ার বেস্ট কালচার, দ্য রিচেস্ট কালচার ইন হোল ওয়ার্ল্ড। তারা বিশ্বাস করতো তাদের কালচারটাই হচ্ছে অ্যাবসলিউট কালচার, এমনই হওয়া উচিত কালচার। ভিক্টোরিয়ানিজম প্লেসড হিউম্যানস ওভার আউটসাইড অফ নেচার। ভিক্টোরিয়ানরা বিশ্বাস করতো হচ্ছে প্রকৃতিকে কন্ট্রোল করবে মানুষ। ভিক্টোরিয়ানরা বিশ্বাস করতো হিউম্যান বিংস দে আর সুপিরিয়র এন্ড দে আর আউটসাইড অফ নেচার। এটা মানুষের অধিকার। হিউম্যান বিংস হ্যাভ রাইট টু এক্সপ্লয়েট নেচার। প্রকৃতিকে মানে শোষণ করার অধিকার মানুষের আছে, এটা ভিক্টোরিয়ানদের বিশ্বাস ছিল। তাদের কথা হচ্ছে প্রকৃতিকে বশে আনতে হবে। এটা ওই সময়ের একটা খুবই বড় একটা ভুল ছিল, a great mistakes of Victorian period। তাদের কথা ছিল মানুষের অধিকার আছে প্রকৃতিকে বশে আনার, মানে প্রকৃতিকে যতটুকু পারা যায় শোষণ করা, এটা মানুষের জন্মগত অধিকার। তখনও কিন্তু মানুষ প্রকৃতির সাথে যে একটা মিলেমিশে বসবাস করা, তখনও কিন্তু মানুষের মধ্যে ওই ম্যাচুরিটিটা আসে নাই। ভেরি মানে বারবারিক অ্যাটিটিউড যে হিউম্যান বিং হ্যাজ ডমিনেশন ওভার নেচার। এটা ছিল ভিক্টোরিয়ানদের একটা বড় একটা ইল আইডিয়া, ভুল আইডিয়া। showed a single way of looking at the world। ভিক্টোরিয়ানরা দেখাতো যে এইটাই হচ্ছে পৃথিবীকে দেখার একমাত্র পদ্ধতি। ভিক্টোরিয়ান দে showed a single way of looking at the world। মানে তারা বলতো এটাই হচ্ছে বাস্তবতা। যে আমরা চার্লস ডিকেন্সের নভেল যখন পড়েছি, থ্যাকারের নভেল যখন পড়েছি, তখন তারা এতটাই সিরিয়াস ছিলেন সমাজকে মানে পোট্রে করতে গিয়ে, তারা আমাদেরকে এটা মোটামুটি কনভিন্স করেছেন যে এইটাই হচ্ছে বাস্তবতা। মানে আমরা নভেল পড়তে পড়তে আমরা এতটাই ওভারওয়েলমড হয়ে যাই, এতটাই মুগ্ধ হয়ে যাই যে আমরা মনে করি এটাই মনে হয় বাস্তবতা। আমাদের সামাজিক নভেলগুলো ভিক্টোরিয়ান পিরিয়ডে তো বেশিরভাগই হচ্ছে সামাজিক নভেল। কারা কারা ছিলেন? চার্লস ডিকেন্স ছিলেন, উইলিয়াম মেকপিস থ্যাকারে, এরপর থমাস হার্ডি, শার্লট ব্রন্টে, এমিলি ব্রন্তে, তারপর আমাদের জর্জ এলিয়ট। এই যে 6 জন, আমরা যদি এই 6 জনেরটাও হিসাব করি তাহলে কিন্তু আমাদের তাদের রিয়েলিজমের কিন্তু একটা প্যাটার্ন ছিল, এবং তারা আমাদেরকে মোটামুটি তাদের নভেলের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আ সিঙ্গেল ওয়ে অফ লুকিং এট দ্য ওয়ার্ল্ড। মানে পৃথিবীর বাস্তবতা হচ্ছে এরকম। and in absolute and clear cut dichotomies between right and wrong, good and bad, hero and villain। খুবই সুন্দর করে লেখা আছে। যারা নভেলিস্ট স্পেশালি, ইভেন আমরা ব্রাউনিং টেনিসনের মধ্যেও দেখতে পাই, তারা কিন্তু আমাদেরকে একদম সাদা কালোর বিভেদ দেখাচ্ছেন, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, রাইট অ্যান্ড রং। তারা আমাদেরকে দেখাচ্ছেন কোন কোন কাজ হয় ঠিক হবে অথবা ভুল হবে, ইদার দ্যাট অ্যাকশন ইজ রাইট অর দ্যাট অ্যাকশন ইজ রং, ইদার সামথিং ইজ গুড অর সামথিং ইজ ব্যাড। মাঝামাঝি কোনো কিছু নাই, হয় কোনো কিছু ভালো হবে 100% ভালো, অথবা কোনো কিছু 100% খারাপ। বলছে কেউ কেউ হয় হিরো অথবা ভিলেন। পৃথিবীতে মানে যারা নভেলিস্ট, স্পেশালি ভিক্টোরিয়ান নভেলিস্ট, তারা বলছেন যে 2 রকমের ক্যারেক্টার আছে। নাম্বার ইদার হি ইজ এ হিরো অর হি ইজ এ ভিলেন। যে হিরো সে ভালোর পক্ষে, ন্যায় রাইটের পক্ষে। যে ভিলেন সে হচ্ছে রং আর ব্যাড। এটা হচ্ছে খুবই লিমিটেড একটা পয়েন্ট অফ ভিউ। বর্তমান জগতে বাস্তবতা যদি চিন্তা করেন, কেউই কিন্তু 100% হিরো না, এটা সম্ভব না। আবার কেউই যে ভিলেন সে কিন্তু 100% ভিলেন না। যে মানুষটাকে আমরা খারাপ বলছি তার মধ্যেও কিছু ভালো গুণাবলী আছে, যাকে আমরা ভালো বলে মাথায় তুলছি তার মধ্যেও কিছু খারাপ গুণাবলী আছে।
100% ভালো বলতেও কোনো কিছু নাই, 100% খারাপ বলতেও কোনো কিছু নাই, 100% ঠিক বলতেও কিছু নাই, 100% ভুল বলতেও কিছু নাই, মাঝামাঝি একটা জায়গা। এই জায়গায় ভিক্টোরিয়ান যারা অথর্স তারা একটা ভুল করেছেন। তারা কিন্তু এই ডাইকোটমি, বিভেদ, তারা ভালো মন্দের বিভেদ করতেন, খারাপ ভালোর বিভেদ করতেন এবং দেখাতেন মাঝামাঝি বলতে কিছু নাই, নাথিং ইন বিটুইন। লাস্ট যে লিমিটেশন অফ ভিক্টোরিয়ানিজম, they saw the world as being governed by God's will. আলটিমেটলি তারা এটাই এস্টাবলিশ করতে চাচ্ছে যে সবকিছু গডস উইল, সবকিছু ঈশ্বরের ইচ্ছা, and that each person and thing in this world has a specific use. প্রতিটা মানুষের এই পৃথিবীতে তাদের একটা নিজস্ব নিয়তি আছে, they had their specific purpose. ইভেন সবকিছুরই অর্থ আছে, সবকিছু, each and everything has its meaning, এবং এভরিথিং হ্যাজ আ ডিসিপ্লিন ইন ইট। এটা ছিল আমাদের লাস্ট। এখন এই জায়গায় যে গডস উইল, যখনই তারা বলছে যে দিস ওয়ার্ল্ড ইজ গভর্ন বাই গডস উইল, মানে ঈশ্বরের ইচ্ছায় সবকিছু চলছে। এখন এই লাস্ট যে অংশটা, এই লাস্ট পয়েন্টটা ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত কিন্তু বেশিরভাগ মানুষই তারা বিশ্বাস করত। এটা ভেঙে পড়লো কখন? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তখন মানুষ সিরিয়াসলি কোয়েশ্চেন করা শুরু করলো যে যদি সত্যি সত্যি ঈশ্বর বলে কেউ থেকে থাকে, ইফ দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি গভর্ন বাই গডস উইল, দেন গড কিভাবে এতগুলো নিষ্পাপ মানুষের জীবন চলে গেল? উনি কিছুই করলেন না। and each person and thing in the world has a specific use. এই জিনিসগুলো মানুষ অবজেকশন দেওয়া শুরু করলো যে যদি সত্যি সত্যি ঈশ্বর নামে কেউ থেকে থাকেন, তাহলে তার সামনে এত বড় ভয়ঙ্কর দুটো যুদ্ধ হয়ে গেল, কোটি কোটি মানুষ মারা গেল, বেশিরভাগই হচ্ছে নিরপরাধ নির্দোষ মানুষ, শিশু, এতগুলো শিশু মারা গেল, কিন্তু গড উনি কিছুই করলেন না। এই জায়গায় এসে মানুষজন মানে খুবই স্কেপটিক্যাল হয়ে গেল, খুবই সংশয়বাদী হয়ে গেল, এবং তারা কোয়েশ্চেন করা শুরু করলো। বিশেষ করে তারা কি ঈশ্বরে বিশ্বস্ত ছিল না? হ্যাঁ, তারা যদি বলে যে ঈশ্বর নামে যদি কেউ থেকেই থাকেন, তাহলে ঈশ্বরের সামনে এত বড় দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেল, এটা কেমন বিচার? বুঝতে পারছেন? জি স্যার। they are objection, they are questioning the activities of God, যে গডের সামনে এত বড় ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ ঘটে গেল, গড কিছুই করলো না। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় প্রতিবাদ ছিল, যে বিশ্বযুদ্ধ হয়ে গেল, গড ডিডন্ট ইন্টারভিন। যদি ইন্টারভিন করেও থাকে কেউ রিয়েলাইজ করতে পারে নাই, তাহলে এটা কেমন ইন্টারভেনশন? মানুষজন এই ভিক্টোরিয়ান পিরিয়ডের এই চারটার লিমিটেশন, বিশেষ করে যারা সাহিত্যিক তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলোতে তারা খুবই তীব্র প্রতিক্রিয়া জানালেন। Modernism is a cultural movement which rebelled against Victorian colonization view. ভিক্টোরিয়ান আমরা যখন পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি যে ওরা সারা দুনিয়াতে নিজেদের কলোনি এস্টাবলিশ করছে, কারণ তারা বিশ্বাস করে তাদের কালচারটাই শ্রেষ্ঠ, তারাই শ্রেষ্ঠ জাতি, পুরো পৃথিবীকে মানুষ করার দায়িত্ব তাদেরই হাতে। সেই হিসেবে তারা কিন্তু পুরো দুনিয়া কলোনাইজ করা শুরু করলো, পুরো দুনিয়া তারা দখল করে শোষণ করা শুরু করলো। তাদের ধারণা তাদেরই হাতেই হচ্ছে ছড়ি, তারাই হচ্ছে মাস্টার, আর পৃথিবীর সব মানুষ হচ্ছে ছাত্র, তাদেরকে পিটায় মানুষ করতে হবে। Victorians saw the world as neatly divided between civilized and savage people. ব্রিটিশ যারা, স্পেশালি ব্রিটিশ ইউরোপিয়ান যারা, তারা বিশ্বাস করতো তারাই হচ্ছে সভ্য, দে আর সিভিলাইজড, আর বাকি যারা তারা সবাই হচ্ছে অসভ্য, বর্বর, স্যাভেজ। According to Victorians, the civilized were those from industrialized nations. ইউরোপিয়ান কান্ট্রি থেকে যারা আসছে, কারা কারা? ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, অস্ট্রিয়া, পর্তুগাল, স্পেন, এই যে ইউরোপিয়ান দেশগুলো, তারা যারা ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন, তারা নিজেদেরকে কি বলতো? তারা বলতো সিভিলাইজড। স্পেশালি যারা শহর তৈরি করতে পারে, those who are able to create cities, যারা শহর তৈরি করতে পারে, যারা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে, তাদেরকেই তারা বলতো সিভিলাইজড। আর যারা নেচারের কাছাকাছি বসবাস করতো তাদেরকে ওরা বলতো স্যাভেজ, বর্বর।
খুবই লিমিটেড, খুবই সংকীর্ণ মনা একটা চিন্তা ভাবনা, যেটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। অ্যাকর্ডিং টু ভিক্টোরিয়ান এটা মনে করতো যে সিভিলাইজড ওয়ার দোজ ফ্রম ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন, যারা শহর তৈরি করতে পারে তারাই হচ্ছে সিভিলাইজড। ক্যাশ বেসড ইকোনমিস, যারা হচ্ছে টাকা পয়সা লেনদেন করতে পারে। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টিয়ান ট্রেডিশন, যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। অ্যান্ড পেট্রিয়ার্কাল সোসাইটিস, যারা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে বিশ্বাসী, তাদেরকে ওরা সিভিলাইজড বলতো। পেট্রিয়ার্কাল সোসাইটি, তাহলে চিন্তা করেন ভিক্টোরিয়ানরা কতখানি লিমিটেড, সংকীর্ণ মন মানসিকতার ছিল। মানে ভিক্টোরিয়ান সোসাইটির আরেকটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে পেট্রিয়ার্কি, পুরুষতন্ত্র, মানে নারীদের কোনো অধিকার থাকবে না। এন্ড দ্য স্যাভেজ, কাদেরকে ওরা স্যাভেজ বলতো? ওয়ার দোজ ফ্রম অ্যাগ্রারিয়ান অর হান্টার গ্যাদারার ট্রাইবস, যারা কৃষি কাজ করতো, চাষা, তাদেরকে ওরা স্যাভেজ, বর্বর মনে করতো, অসভ্য মনে করতো। আর হান্টার গ্যাদারার, যারা হচ্ছে শিকার করতো বনে জঙ্গলে, তাদেরকে এরা স্যাভেজ নামে আখ্যায়িত করলো। বার্টার বেসড ইকোনমিজ, যাদের কোনো টাকা পয়সা, অর্থনীতির কোনো সিস্টেম ছিল না, যারা বিনিময় প্রথায় বিশ্বাসী ছিল। পেগান অর টটেমিস্টিক ট্র্যাডিশন, অন্য যে কোনো ধর্ম, খ্রিস্টান ধর্ম ছাড়া অন্য যে কোনো ধর্ম অবলম্বনকারী, তাদের সবাইকে তারা বলতো স্যাভেজ। অ্যান্ড ম্যাট্রিয়ার্কাল, যারা হচ্ছে নারী প্রধান সমাজগুলো, তাদেরকে তারা বলতো স্যাভেজ, বর্বর, আনম্যানলি সোসাইটি। মানে ওরা পৃথিবীটাকে নিজেদের মতো করে দেখতো, তারাই হচ্ছে সিভিলাইজড, আর বাকিরা সবাই হচ্ছে স্যাভেজ। এবং তাদের দায়িত্ব হচ্ছে সবাইকে পিটায়ে একদম শায়েস্তা করে ডিসিপ্লিন আর আকারে নিয়ে আসা। এই যে খুবই মানে ভয়ঙ্কর এবং ক্ষতিকর একটা আইডিয়া, দ্য ডিভাইডিং ওয়ার্ল্ড বিটুইন সিভিলাইজড অ্যান্ড স্যাভেজ, এটা ছিল ভিক্টোরিয়ান সোসাইটির, ভিক্টোরিয়ান কলোনাইজেশনের অনেক বড় একটা ক্ষতি। পৃথিবীকে মানে খুব ভয়ঙ্কর ভাবে এই ক্ষতি করে গেছে হচ্ছে ওদের এই সিভিলাইজড স্যাভেজ এই মানুষকে বিভেদ করা। এটা খুবই ভয়ঙ্কর একটা, এটা পৃথিবীর অনেক ক্ষতি হয়ে গেছে পৃথিবীর। এমনকি এই যে সিভিলাইজ স্যাভেজ, এইটার কারণেই কিন্তু পরবর্তীতে বিশ্বযুদ্ধগুলো হয়। বিশ্বযুদ্ধগুলো হয় হচ্ছে এই যে পৃথিবীকে ওরা কারা খাবে, কোন সিভিলাইজড পার্টিরা খাবে, এই জন্য সিভিলাইজদের মধ্যে যুদ্ধ শুরু হলো। বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুইটা বিশ্বযুদ্ধেরই একটাই কারণ। কারণটা কি? পৃথিবীকে কারা শাসন করবে। জার্মানরা বলল পৃথিবী আমরা শাসন করব, ব্রিটিশরা বলল না আমরা শাসন করব। জাপানিজরা বলল আমরা শাসন করব, ইটালিয়ানরা বলল না আমরা শাসন করব। জার্মানরা বলল আমরা শাসন করব, ফ্রেঞ্চরা বলল না আমরা শাসন করব। এই যে সিভিলাইজড সভ্য মানুষ, তারাই কিন্তু যুদ্ধ সূচনা করলো। দেখা গেল মিত্র শক্তি আর হচ্ছে ওইদিকে জার্মান শক্তি, জার্মানরা গ্রুপ করলো অস্ট্রিয়ার সাথে, জাপানের সাথে। এইদিকে ব্রিটেন, ফ্রান্স, তারা একসাথে হলো। ইতালি যোগ দিল আমাদের হিটলারের সাথে। এদের উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে পৃথিবী শাসন করা, শোষণ করা, স্পেশালি যারা স্যাভেজ তাদেরকে দমন করা। অ্যাকর্ডিং টু, তাহলে এই যে ভিক্টোরিয়ান আইডিয়া সিভিলাইজড অ্যান্ড স্যাভেজ, এটা কিন্তু অনেক খুবই ক্ষতিকর একটা চিন্তা ভাবনা ছিল। এখন এটা ছিল ভিক্টোরিয়ানদের ভুল, তো বড়সড় দুটো ভুল। ইন কন্ট্রাস্ট, যারা মডার্নিস্ট তারা কি করছে, এখানে আমরা 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি। পয়েন্ট নাম্বার 1, they rebelled against Victorian ideals. প্রথমে এসে তারা ভিক্টোরিয়ান আইডিয়ালস, যে ভিক্টোরিয়ান চিন্তা ভাবনা, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। They emphasized humanism over nationalism. তারা জাতীয়তাবাদের থেকে বেশি গুরুত্ব দিল মানবতাবাদে। And they argued for cultural relativism. কালচারাল রিলেটিভিজম, এই কথাটা আমরা ক্লাসের শুরুতেই আলোচনা করেছি। মানে হচ্ছে শ্রেষ্ঠ সংস্কৃতি বা অনুন্নত বর্বর সংস্কৃতি বলতে কিছু নাই, সবগুলো সংস্কৃতি হচ্ছে
এক কালচার থেকে আরেকটা কালচার ভ্যারি করবে, চেঞ্জ করবে। মানে আমরা বলতে পারি না যে এই কালচারটা শ্রেষ্ঠ, আরেকটা কালচার সেটা অনুন্নত। যারা মডার্নিস্ট তারা বিশ্বাস করে যে সব কালচারেই কিছু না কিছু ভালো দিক আছে। আমরা গণহারে বলতে পারি না যে এই কালচারটা খারাপ, এই কালচারটা ভালো। এমনকি ভিক্টোরিয়ান কালচার, এই কালচারেও কিছু ভয়ঙ্কর দুর্বলতা ছিল। দেয়ার ওয়াজ সাম সিরিয়াস ফ্লজ ইন ভিক্টোরিয়ান কালচার। মডার্নিস্টরা বিশ্বাস করে যে সব কালচারেই কিছু ভালো দিক আছে। আমরা কোন একটা কালচারকে বাতিল করে দেওয়ার আগে, কোন একটা সংস্কৃতিকে বাতিল করে দেওয়ার আগে আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এদের মধ্যে পুরোটাই কি খারাপ? পুরোটাই তো খারাপ হওয়ার কথা না, এর মধ্যে অবশ্যই ভালো কিছু দিক আছে। They emphasize the way in which humans were part of and responsible to nature. ভিক্টোরিয়ানদের আরেকটা বড় ভুল ছিল, সেটা তারা প্রকৃতিকে, নেচারকে তারা শাসন করতে চাইতো, দমন করতে চাইতো, ডমিনেট করতে চাইতো। মডার্নিস্টরা সেই ডমিনেশন এর পথ থেকে সরে গেল। তারা বলছে যে মানুষ হচ্ছে প্রকৃতির একটা অংশ, হারমোনি, একটা প্রকৃতির সাথে মিলেমিশে বসবাস করতে হবে। Human being should live in harmony with nature. Human being is responsible to nature. যদি মানুষ প্রকৃতিকে ধ্বংস করে তাহলে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। মানুষ যদি প্রকৃতিকে ধ্বংস করে, প্রকৃতির ক্ষতি করে, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে তার নিজের। হিউম্যান বিং, দে আর পার্ট অফ নেচার। মানুষের উচিত প্রকৃতির সাথে মিলেমিশে থাকা। হিউম্যান বিং শুড লিভ ইন হারমনি উইথ নেচার। আর প্রকৃতির প্রতি তার যথেষ্ট দায়িত্ব আছে, প্রকৃতির যত্ন নেওয়া তার দায়িত্ব। অন্তত ইফ হি উইশেস টু লিভ, যদি সে সার্ভাইভ করতে চায়, তাহলে প্রকৃতির যত্ন তার নিজের মতো করে নিতে হবে। They argued for multiple ways of looking at the world. এটা আমরা শুরুতেও বলেছি, আবারও বলছি। মডার্নিস্টরা বলছে there are multiple ways of looking at the world. পৃথিবীকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়। একটা রিয়েলিটি, there are no ultimate realities. বাস্তবতা, পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি, it varies from person to person. Argued for multiple ways of looking at the world. মানে there are billions of realities. আমরা বলতে পারি না এটাই হচ্ছে বাস্তবতা। পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, তাহলে পৃথিবীতে আছে 800 কোটি বাস্তবতা। প্রতিটা মানুষের কাছে বাস্তবতা এক এক রকম। And they blurred the Victorian dichotomies by presenting anti-heroes, uncategorizable persons. মডার্নিস্টরা তারা এসে বলল যে এই যে কাউকে হিরো বানানো, কাউকে ভিলেন বানানো, এটা মোটেও ঠিক না। কারণ যে হিরো তার মধ্যেও কিছু ভিলেনের গুণাবলী আছে, যে ভিলেন তার মধ্যেও কিছু হিরোর গুণাবলী আছে। শুধু তাই না, তারা কিছু অ্যান্টাই হিরোকে আমাদের তাদের নভেলের মাধ্যমে উপস্থাপন করলেন। দেখালেন যে মানুষ আসলে কেউই 100% হিরো না, আবার কেউই 100% ভিলেন না। প্রতিটা মানুষের মধ্যে কিছু হিরোইক কোয়ালিটি আছে, আবার কিছু ভিলেনিয়াস কোয়ালিটিও আছে। এদেরকে আমরা অ্যান্টাই হিরো বলতে পারি। আবার আনক্যাটাগরাইজেবল পার্সন, আবার কোন কোন ক্যারেক্টার আছে আপনি তাকে ভালোতেও ফেলতে পারবেন না, আবার খারাপেও ফেলতে পারবেন না। তাকে আপনি হিরোও বলতে পারবেন না, তাকে আপনি ভিলেনও বলতে পারবেন না। মানে মাঝামাঝি একটা মানুষ। ভিক্টোরিয়ান পিরিয়ডে মাঝামাঝি মানুষ বলতে কিছু ছিল না, হয় সে ভালো অথবা খারাপ। মডার্নিস্টরা এসে বললো যে মানুষকে এইভাবে বিভেদ করা ঠিক না, ইট ইজ আনফেয়ার। মডার্নিস্টরা এসে বললো যে they presented anti-heroes, uncategorizable persons. মানে কি? মানে আমাদের যে নৈতিকতা, ভিক্টোরিয়ান অথর্স যারা, তারা নিজেদেরকে যে মোরাল টিচার্স বলে দাবি করতে চাচ্ছে, তাদের মরালিটির চিন্তা ভাবনাটা সংকীর্ণ। এটা কিন্তু 100% কমপ্লিট না, এর মধ্যে যথেষ্ট ত্রুটি আছে। মডার্নিস্টরা এসে আবার বললো যে লুক এগেইন, রিভাইজ এগেইন, মোরালিটি জিনিসটাকে আবার একটু চিন্তা করুন। আপনি মোরালিটি বলতে যা বোঝাচ্ছেন, মোরালিটি আসলে তা না। আমাদেরকে এমন একটা কাইন্ড পোর্ট্রায়াল আনতে হবে যাতে মানুষের উপর অবিচার না করা হয়। একটা মানুষকে 100% হিরো মনে করা, সেটা কিন্তু আমরা মনে করি একজনকে হিরো বললাম খুব ভালো হইলো, কিন্তু তাকে আমরা অবিচারও করছি।
কারণ হিরো বলতেই আমরা যখন অনেক কিছু এক্সপেক্ট করছি, একজন হিরোর উপর কিন্তু অনেক বেশি প্রেসার পড়ে যায়। তার থেকে সবাই যদি ভাগাভাগি করে নেয় তাহলে কিন্তু বোঝাটা কম হয়। যখনই আমরা কাউকে হিরো বলি তার উপর কিন্তু অনেক রেসপন্সিবিলিটি আমরা দিয়ে দিই। আবার যখনই আমরা কাউকে ভিলেন বলি তখন কিন্তু তার উপরেও আমাদের যথেষ্ট নেগেটিভিটি, ঘৃণা কিন্তু ভর করে। সেটা ফেয়ার না, ইটস নট ফেয়ার। মডার্নিস্টরা এসে বলছে আমাদের এই জায়গায় সাবধান হওয়া উচিত। In contrast, modernists, they challenged the idea that God played an active role in the world. তারা এসে বলছে যে পৃথিবী গড কন্ট্রোল করছে, এই আইডিয়াটা তারা চ্যালেঞ্জ করলো। তারা এটা চ্যালেঞ্জ করলো যে they don't believe that God played an active role, which led them to challenge the Victorian assumption. এর ফলে তারা আরেকটা ভিক্টোরিয়ান আইডিওলজিকে চ্যালেঞ্জ করলো, দেয়ার ওয়াজ মিনিং এন্ড পারপাস বিহাইন্ড ওয়ার্ল্ড ইভেন্টস। ভিক্টোরিয়ানরা বিশ্বাস করতো যে সবকিছুর পেছনে মিনিং আছে, প্রত্যেকের জীবনেই একটা পারপাস আছে। মডার্নিস্টরা এসে এটা অস্বীকার করলো। তারা বলল যে মিনিং থাকতে পারে, তবে একটা মিনিং এটা কখনোই হওয়া কথা না। সবকিছুরই মিনিং আছে, বাট মাল্টিপল মিনিংস, অনেক অর্থ আছে। পার্সন টু পার্সন মিনিং ভ্যারি করে। আর পারপাস, একজন মানুষের জীবনে একটাই পারপাস আছে, এটা খুবই হাস্যকর। আমি যদি বলি যে আমরা আজকে কতজন আছি, আমরা আজকে আছি হচ্ছে এখানে 16 জন। এই 16 জন, আমি যদি বলি 16 জনের জীবনে 16টাই নিয়তি আছে, তাহলে এটা তো খুবই হাস্যকর কথা। 16%, আমরা যদি বলি যে 16 জনের জীবনে একটাই নিয়তি আছে, 16 people they have one purpose, তাহলে এটা খুবই অন্যায়। 16 জনের জন্য 16টা নিয়তি, আপনি আপনার নিজের নিয়তি খুঁজে নেবেন। ভিক্টোরিয়ানরা বলতো সবারই নিয়তি, পারপাস অলরেডি প্রি ডিটারমাইন্ড। কিন্তু মডার্নিস্টরা বলছে না, সবাই তার নিজের জীবন থেকে, তার নিজের বিশ্বাস থেকে সে খুঁজে নেবে তার পারপাস। Instead, modernists argued that no thing or person was born for a specific use. আমি যদি বলি তোর জন্ম হয়েছে শুধুমাত্র এটা করার জন্য, আমাদের ফ্রেন্ডদের আমরা বলি না যে তুই বড় হয়ে বিজনেসম্যানই হবি, এটাই হচ্ছে তোর পারপাস। হয়তো তার বিজনেসম্যান হওয়ার ইচ্ছা নাই, তারপর আমরা বললাম, পরিবার থেকে হয়তো চাপ দেয় যে তোকে ব্যাংকেই চাকরি করতে হবে অথবা বিসিএস পরীক্ষাই দিতে হবে, আমরা চাপিয়ে দেই যে এটাই হচ্ছে তোর নিয়তি, তোর এটাই করতে হবে। মানে নো থিং অর পারসন ওয়াজ বর্ন ফর এ স্পেসিফিক ইউজ, একটা জিনিসই তাকে করতে হবে, না করলে তার জীবন বৃথা। এটা খুবই খারাপ একটা ধারণা, ক্ষতিকর একটা ধারণা। Instead, they found or made their own meaning in the world. আমাদের সবারই সেই অধিকার আছে। We will create our own meaning in the world. আমরা নিজেদের মতো করে অর্থ নিজেরাই তৈরি করে নেব। Challenging the Victorian dichotomy between civilized and savage. মডার্নিস্টরা এসে বলল যে এই যে একটা চিন্তা ভাবনা সভ্য আর অসভ্য, এটা খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিকর একটা চিন্তা ভাবনা, এটা তারা একদম বাতিল করে দিল। মডার্নিস্টরা বললো যে সিভিলাইজড বলতে কিছু নাই, স্যাভেজ বলতে কিছু নাই। ইভেন কি তারা এটাও বলছে ইভেন যে যারা সিভিলাইজ বলে নিজেদেরকে দাবি করছে তারাই সবচেয়ে বড় বর্বর, আর যাদেরকে আমরা বর্বর বলছি তারাই হচ্ছে সবচেয়ে বেশি সভ্য। যারা এই প্রকৃতি ধ্বংস করে শহর বানাচ্ছে তারাই তো আসলে বর্বর, তারাই তো নিকৃষ্ট। আর যারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকছে তারাই তো প্রকৃত সভ্য। মডার্নিস্টরা এসে চ্যালেঞ্জ করলো ভিক্টোরিয়ান এই আইডিওলজিকে। মানে তাদের ভিক্টোরিয়ানরা যাকে সিভিলাইজড বলছে তারা মোটেও সিভিলাইজডের মতো আচরণ করছে না, আর যাদেরকে তারা স্যাভেজ বলে অত্যাচার করছে তারাই প্রকৃতপক্ষে civilized. Modernists, they reverse the values associated with each kinds of culture. Modernists, they presented Victorian civilized as greedy and warmongering. একটু আগে যেটা বললাম যে ভিক্টোরিয়ানরা যাকে সিভিলাইজড বলছে, ভিক্টোরিয়ানরা যাকে সিভিলাইজড সভ্য বলছে, তারা কি গ্রিডি এন্ড ওয়ারমঙ্গিং, তারা হচ্ছে লোভী, তারা হচ্ছে যুদ্ধবাজ, দেশে দেশে তারা যুদ্ধ করে বেড়ায়, হাজারে হাজারে লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করে তাদের হাতে। দে আর গ্রিডি, টাকা পয়সার যে লোভ তাদেরকে অন্ধ করে দিয়েছে। তার
ভিক্টোরিয়ানরা নিজেদেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনস দাবি করে, বাট মডার্নিস্টরা এসে বললো যে দে আর নট সিভিলাইজড, দে আর গ্রিডি, দে আর কিলার্স, দে আর হিপোক্রিটস। ভিক্টোরিয়ানরা যাদেরকে সিভিলাইজ বলে এরা হচ্ছে হিপোক্রিট রাদার দেন ক্রিশ্চিয়ান, and as enemies of freedom and self realization বলছে যারা সিভিলাইজ বলে নিজেদেরকে দাবি করছে তারা হচ্ছে স্বাধীনতা এবং সেলফ রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধির শত্রু, তারা হচ্ছে মানবতার শত্রু। ভিক্টোরিয়ানরা নিজেদেরকে নিজেদেরকে এনলাইটেন্ড পিপল দাবি করত, কিন্তু মডার্নিস্টরা এসে তাদেরকে ধিক্কার জানাচ্ছে। ধিক্কার জানাচ্ছে কিভাবে? বলছে দে আর দ্য এনিমিজ অফ হিউম্যানিটি, মানবতার ভালো করা তো দূরের থাক, দে আর দ্য কিলার্স অফ হিউম্যানিটি, দে আর দ্য এনিমিজ অফ হিউম্যানিটি, এরা মানবতার শত্রু। যাদেরকে ভিক্টোরিয়ান পিরিয়ডে যাদেরকে সিভিলাইজ বলে গণ্য করা হচ্ছে তারা কি? তারা লোভী, তারা যুদ্ধবাজ, তারা হিপোক্রিট, তারা জনগণের শত্রু, মানবতার শত্রু। তাহলে মডার্নিস্টরা কিন্তু ভিক্টোরিয়ান অ্যাটিটিউড থেকে মানে একদমই সরে আসছে। মানে ভিক্টোরিয়ানদেরকে তারা বলছে বেশিরভাগই এদের চিন্তা ভাবনা হচ্ছে খুবই ব্যাকডেটেড আর ভেরি ভেরি লিমিটেড, সংকীর্ণ মনা, ন্যারো মাইন্ডেড। লিটারারি ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু আগে কিছু করেছি, এটা আমরা পরে আরো ডিসকাস করব, এখানে হালকা আপনারা দেখে নিতে পারেন। লিটারারি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমাদের পয়েন্টগুলো কি কি এটা আমরা পরে আসবো, এটা আমরা এখন আলোচনা না করি। আজকে যেহেতু আমাদের ফোকাস হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে পরে আসবো এটাতে, আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। আচ্ছা, আমাদের মডার্নিজমের সংজ্ঞাটা তাহলে আমরা কি দিলাম? ডেফিনিশন অফ মডার্নিজম, আধুনিকতার সংজ্ঞা আমরা একটু রিভাইজ করি এখানে। রাদার দ্যান অ্যান আর্টিস্টিক স্টাইল, মডার্নিজম ওয়াজ আ রেবেলিয়াস স্টেট অফ মাইন্ড। এটা আসলে একটা বিদ্রোহী মনোভাব। মডার্নিজম হচ্ছে একটা বিদ্রোহী মনোভাব, স্পেশালি rebellious against Victorianism. So modernism is a rebellious state of mind, বিদ্রোহী বিপ্লবী মনোভাব, that questioned all artistic, scientific, social and moral convention. তাহলে তারা কোথায় কোথায় আপত্তি জানাচ্ছে? আর্টিস্টিক, আর্ট শিল্পকলায়, সায়েন্টিফিক বিজ্ঞানে, সোশ্যাল সামাজিকতায়, এন্ড মোরাল কনভেনশন নৈতিকতায়, সব দিক থেকে ওরা প্রতিবাদ জানাচ্ছে। এটা আমরা আলোচনা করেছি। এরপর ক্যারেক্টারিস্টিক্স যদি চিন্তা করি, মডার্নিজমের ক্যারেক্টারিস্টিক্স, এটা যদিও আমাদের চলে এসেছে, বাট এই স্লাইডটাতে আপনাদের খুব সুন্দর করে পয়েন্ট দেয়া আছে, এটা আপনাদের কাজে লাগবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা বিবেচনা করি তাহলে মডার্নিজমের বৈশিষ্ট্য কি কি? এটা কিন্তু নট লিটারারি ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে মডার্নিজমের ক্যারেক্টারিস্টিক্স, আধুনিকতার ক্যারেক্টারিস্টিক্স। Number 1, by embracing nihilism. Number 2, by rejecting every system of belief. Number 3, by believing in the self-sufficiency of each individual work of art. Number 4, by adopting primitivism. Number 5, by exploring perversity. Number 6, by focusing on the city rather than nature. এখন এখানে অনেকগুলো শব্দ আপনাদের কাছে নতুন মনে হতে পারে, বাট পরের স্লাইডগুলোতে এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে, আপনাদের বুঝতে মোটেও সমস্যা হওয়ার কথা না। আমরা 3 নম্বর স্লাইডে দেখেন নাইলিজম, এটাকে নিহিলিজম দেখা যাচ্ছে, এটার উচ্চারণ আসলে নাইলিজম। সো নাইলিজম, দ্য বিলিভ ইন নাথিং। নাইলিজম শব্দটার মানে কি? বিলিভ ইন নাথিং। এই শব্দটার মানে একটু দেখেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। নাইলিজম মানে হচ্ছে বিলিভ ইন নাথিং। এটার মানে কি? মানে হচ্ছে মডার্নিস্ট যারা, তারা কোনো কিছুতেই বিশ্বাস করে না। শব্দটার মানে কি?
এই ব্যাখ্যাটা পরে 2 পয়েন্টে আছে, দেখেন। মডার্নিস্ট দে ভিউড দ্য ওয়ার্ল্ড and especially human existence as being meaningless. মডার্নিস্ট যারা, তারা কি বিশ্বাস করে? বিশ্ব, পৃথিবী, মহাবিশ্ব and human existence, মানুষের যে অস্তিত্ব, এটা হচ্ছে মিনিংলেস, অর্থহীন। অর্থহীন মানে কি? অর্থহীন মানে হচ্ছে কোনো নির্দিষ্ট অর্থ নেই। তার মানে আমরা সবাই সুইসাইড করব? আমরা কি সবাই নিজেদেরকে খুন করে ফেলবো? তা না। মিনিংলেস মানে হচ্ছে কোনো দেয়া অর্থ নাই, এটা আপনার দায়িত্ব নিজের মিনিং নিজে তৈরি করা। আপনার নিজের অস্তিত্বের মানে নিজেকে তৈরি করে নিতে হবে, কেউই আপনাকে বলে দিতে পারবে না। মডার্নিস্টরা এটাই বিশ্বাস করে যে ইট ইজ আলটিমেটলি মিনিংলেস, বাট ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু ক্রিয়েট ইয়োর ওন মিনিং। মানে প্রথম প্রথম শুনলে এটা অনেক ডিস্ট্রাকটিভ, নেগেটিভ মনে হতে পারে, বাট এখানে মিনিংলেস কথাটা হচ্ছে পজিটিভ আকারে আসছে। মানে আপনার উপর কোনো মিনিং চাপিয়ে দেওয়া হবে না, কারো উপর কোনো মিনিং চাপিয়ে দেয়া যাবে না, সে তার নিজের মিনিং নিজে তৈরি করবে। হিউম্যান বিং উইল ক্রিয়েট হিজ অর হার ওন মিনিং। Then next point, modernists rejected the belief that morality and organized religion provided the means for social evolution and or betterment of men. সহজ করে যদি বলি, morality, নৈতিকতা, and religion cannot bring betterment of men. নৈতিকতা, আমাদের প্রচলিত নৈতিকতা, প্রচলিত ধর্ম, এটা মানুষের মধ্যে কোনো উন্নতি নিয়ে আসতে পারে না। কারণ আমরা নৈতিকতা যেটা বলতে যা বুঝি সেটা খুবই সংকীর্ণ মনা, ভেরি লিমিটেড, কখনো কখনো তার মধ্যে যথেষ্ট ভুল আছে। আর রিলিজিয়ান, আমাদের যে বেশিরভাগ প্রচলিত ধর্ম, সেটা মানুষে বিভেদ নিয়ে আসছে। মানুষের শান্তি তো দূরের কথা, সেটা মানুষের যুদ্ধ নিয়ে আসছে। ধর্ম মানুষকে শান্তি দেবে, অথচ এই জায়গায় ধর্ম মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষের বিভেদ তৈরি করছে। মডার্নিস্টরা বলছে যে প্রচলিত নৈতিকতা আর প্রচলিত ধর্ম মানুষের মধ্যে কখনোই উন্নতি নিয়ে আসতে পারে না। যতদিন পর্যন্ত মানুষ এই গদবাঁধা প্রচলিত ব্যাকডেটেড মানধাতার আমলের নৈতিকতা, মানধাতার আমলের ধর্ম নিয়ে পড়ে থাকবে, ততদিন পর্যন্ত সে নিজের মধ্যে কোনো বেটারমেন্ট, উন্নতি আনতে পারে না। এটা হচ্ছে যারা মডার্নিস্ট তাদের কথা। তার মানে কি আমরা সব বাদ দিয়ে দিব? না, তা না। নৈতিকতা প্রচলিত যেটা আছে ওটাকে কারেক্ট করতে হবে, ঠিক করতে হবে। আর আমাদের প্রচলিত ধর্মে কিছু অনেক ভুল প্র্যাকটিস আছে, সেগুলোকে বের করে আমাদেরকে ঠিক প্র্যাকটিস নিয়ে আসতে হবে। এখন আমরা এই জায়গায় নেগেটিভ, ইচ্ছা হলেই আমরা নেগেটিভ মিনিং এখানে আমরা নিয়ে আসতে পারি, কিন্তু আমরা এখানে নেগেটিভ মিনিং কেন আনবো? এক্ষেত্রে বলছে যে প্রচলিত নৈতিকতা, এর মধ্যে যথেষ্ট ভুল বিশ্বাস আছে, ওগুলোকে আমাদেরকে শুধরাতে হবে, শুদ্ধ করতে হবে। আর আমাদের অর্গানাইজড রিলিজিয়ন, এর মধ্যে অনেক ভুল আচার আচরণ আছে, ভুল কিছু আছে, নেগেটিভিটি আছে, এগুলো আমাদেরকে আনতে হবে। ধর্ম বলতে যেন পজিটিভিটি আমরা বোঝাই, ধর্ম নৈতিকতা বাদ দিয়ে দিতে হবে এটা কিন্তু তা না। এর মানে হচ্ছে এগুলোকে আমাদের কারেকশন করতে হবে, নিজেদের বুদ্ধি, নিজেদের বিবেচনা, নিজেদের বিবেক, নৈতিকতা শিক্ষা দিয়ে, সবকিছু দিয়ে এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। আপনি কোনো কিছু অন্ধভাবে মেনে নিলেই সেটা ভুল। কারোর উপর যদি আমরা মোরালিটি চাপাই দিই, রিলিজিয়ন চাপাই দিই, সেটা কখনোই ভালো কিছু হতে পারে না। এটা প্রতিটা মানুষ তার নিজের চিন্তা ভাবনা দিয়ে সেটাকে কারেক্ট করবে, শুধরাবে। স্যার আমরা আড়াইটার থেকে ক্লাস আছে। ও আচ্ছা, আমি আর কিছুক্ষণ কন্টিনিউ করব, আপনারা ক্লাস শেষ করে আবার বাকি অংশটা দেখে নিতে পারবেন। ঠিক আছে? আপনাদের যাদের ক্লাস আছে তারা ওই ক্লাস জয়েন করতে পারেন, এটা আমি রেকর্ডিং থাকবে, তো এটা পরে দেখে নিন। এটা আমার আর 10 মিনিট 15 মিনিট লাগবে আর কি। আরো 15। ওকে স্যার। সমস্যা নাই, আপনি পরে দেখে নিতে পারবেন। ওকে স্যার। আচ্ছা, নাইলিজম, বিলিভ ইন নাথিং। এখন এটা আসলে এমনিতে বোঝা যাচ্ছে এটা নেগেটিভ, কিন্তু এটা কিন্তু আসলে নেগেটিভ না। নাইলিজমের কথা হচ্ছে আমরা কারো উপর কোনো নিয়ম নীতি, কোনো কিছুই চাপিয়ে দিতে পারি না। মিনিং, মোরালিটি, রিলিজিয়ন, এগুলো কারোর উপর যখন আমরা জোর করে চাপিয়ে দিই, তখন কিন্তু এটা কখনোই ভালো ফলাফল নিয়ে আসতে পারে না। বরং সবাই সেটা নিজের মতো করে চিন্তা ভাবনা করবে।
এবং নিজের চিন্তা ভাবনা অনুযায়ী সে কিন্তু তার জীবনটাকে পালন করবে। যখনই আমরা কারো উপর কোনো কিছু চাপিয়ে দেব তখনই সেটা একটা খারাপ প্রতিক্রিয়া নিয়ে আসবে। মডার্নিস্টরা দে বিলিভ ইন নাথিং, মানে তারা কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করবে না। তারা তাদের চিন্তা ভাবনা দিয়ে, তাদের নিজস্ব পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি দিয়ে ভুলগুলোকে শুধরাবে। এখন আপনার কাছে যেটা ভুল সেটা অন্যের কাছে ঠিক মনে হতে পারে, অন্যের কাছে যেটা ভুল সেটা আপনার কাছে ভুল নাও মনে হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে মডার্নিজমের একটা বৈশিষ্ট্য, নাইলিজম, বিলিভ ইন নাথিং, মানে তারা কোনো কিছু অন্ধভাবে স্বীকার করে নেবে না। সবকিছুকে তারা নিজের মতো করে বোঝার চেষ্টা করবে, ভুল থাকলে কারেক্ট করবে, ঠিক থাকলে গ্রহণ করবে। রিজেকশন অফ অল সিস্টেমস অফ বিলিভ, যারা মডার্নিস্ট তারা প্রথাগত যত বিশ্বাস আছে, অন্ধবিশ্বাস, সবকিছুকে তারা বাতিল করে দেবে। রিজেকশন অফ অল সিস্টেমস অফ বিলিভ, তারা সব সিস্টেমকে বাতিল করে দেবে। বাতিল বলতে তারা একদম মানে সম্পূর্ণ যে বাতিল করবে তা না, এর মধ্যে থেকে তারা তাদের যেটা ঠিক মনে হয় সেটা তারা গ্রহণ করে নিবে ঠিকই, কিন্তু তারা রিজেকশন অফ অল সিস্টেমস অফ বিলিভ বলতে এখানে তারা ওইসব বিশ্বাসের মধ্যে যে জিনিসগুলো ঠিক না, তাদের নিজস্ব চিন্তা ভাবনা অনুযায়ী ইন অন পার্সপেক্টিভ যে জিনিসগুলো ভুল মনে হয় সেগুলো তারা বাতিল করে ঠিক অংশটা গ্রহণ করবে। মডার্নিস্ট কোয়েশ্চেনড অল অ্যাকসেপ্টেড সিস্টেম, মডার্নিস্ট সবকিছুকেই তারা চ্যালেঞ্জ করবে, সে কোনো কিছুই অন্ধভাবে গ্রহণ করে নেবে না। মডার্নিস্ট যে সে সবকিছুকে চ্যালেঞ্জ করবে। দ্য সায়েন্স, বিজ্ঞানকে সে চ্যালেঞ্জ করবে, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক প্যারাডাইম, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সে সবকিছুকে চ্যালেঞ্জ করছে। দ্য আর্টস, স্পেশালি দ্য একাডেমি, শিল্প, সাহিত্য, সবকিছুকে সে চ্যালেঞ্জ করছে। সে কোনো কিছুই একদম অন্ধের মতো মেনে নিচ্ছে না, তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সিস্টেম। যে মডার্ন সে কোনোভাবেই সিস্টেমকে অ্যাকসেপ্ট করে নেবে না, সে অ্যাকসেপ্ট করার আগে অবশ্যই চ্যালেঞ্জ করবে। চ্যালেঞ্জ করার পর সে কিছু কিছু অংশ রিজেক্ট করবে, রিজেক্ট সিস্টেমের কিছু অংশ সে রিজেক্ট করবে, তারপর সে ভালো জিনিসটা গ্রহণ করবে। মডার্নিস্ট উইল কোয়েশ্চেন, উইল চ্যালেঞ্জ অল এক্সেপ্ট সিস্টেম। যে আধুনিকতাবাদী, যে আধুনিক, আধুনিক মানেই কি, আধুনিক মানেই হচ্ছে প্রচলিত সবকিছুকে সে চ্যালেঞ্জ করবে, সে কোয়েশ্চেন করবে। কেন কোয়েশ্চেন করবে? কারণ সেখানে কিছু রিজেক্ট করার মতো বিষয়বস্তু আছে। একটা সিস্টেমে ভুলগুলো সে শুধরাবে এবং কারেক্ট করে তার নিজের জীবনে নিয়ে আসবে। সেলফ সাফিসিয়েন্সি, সেলফ সাফিসিয়েন্সি অফ আ ওয়ার্ক অফ আর্ট, আত্মনির্ভরশীলতা। আত্মনির্ভরশীল বলতে আমরা জানি কারো উপর নির্ভর না করা। Art was not to be judged on the old standard of mimesis. বিশেষ করে ভিক্টোরিয়ান পিরিয়ডে, আর তারও আগে ছিল নিও ক্লাসিক্যাল পিরিয়ড, ওই সময় কিছু নির্দিষ্ট নিয়ম কানুন ছিল। ওই নিয়ম কানুনের উপর ভিত্তি করে বিচার করা হতো, জাজ করা হতো, যেটা কি আসলেই শিল্প হয়েছে নাকি হয়নি। ইজ ইট রিয়েলি আর্ট অর নট? মানে দেয়ার ইজ এ সিস্টেম that will judge art. মডার্নিস্টরা বলল যে আমার শিল্পকে বিচার করার মতো এমন কোন সিস্টেম থাকা উচিত না। এই যে মাইমেসিস, এই যে মাইমেসিস শব্দটার মানে কি? মাইমেসিস শব্দটার মানে হচ্ছে the literal representation of reality, স্পেশালি নিও ক্লাসিক্যাল এন্ড দেন ভিক্টোরিয়ান পিরিয়ড। তারা কিন্তু রিয়েলিজমের উপর বেস করত। তাদের কথা হচ্ছে আচ্ছা এই যে শিল্পটা, এটা কি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ? এটা কি রিয়েলিস্টিক? যদি এটা রিয়েলিস্টিক হয় তাহলে এটা আর্ট, আর যদি এটা রিয়েলিস্টিক না হয় তাহলে এটা আর্ট না। এখন মডার্নিস্টরা বলছে যে এরকম আলটিমেট রিয়েলিটি বলতেই তো কিছু নাই, আপনি তো বলতেই পারবেন না যে এটা রিয়েলিস্টিক, আপনি তো যথেষ্ট, ইউ ডোন্ট হ্যাভ এনাফ নলেজ টু ডিক্লেয়ার দ্যাট ইট ইজ আনরিয়েলিস্টিক। কারণ রিয়েলিটি কি আপনি তাই জানেন না। ইউ ডোন্ট নো, ইভেন উই ডোন্ট নো হোয়াট ইজ রিয়েলিজম। বাস্তবতা কি এটা কিন্তু আমরা জানি না। আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আংশিক, খুবই সংকীর্ণ আংশিক একটা ছবি আমরা পাই বাস্তবতার।
মডার্নিস্টরা বলছে যেহেতু আপনি জানেনই না বাস্তবতা মানে কি, আর যেহেতু অ্যাবসলিউট রিয়েলিটি বলতে কিছু নাই, অথবা ইউ ক্যানট জাজ আর্ট, এটা পুরোটাই হচ্ছে পার্সোনাল অপিনিয়ন। আর্ট needed to be judged on an individual basis. শিল্পকে একদম ইন্ডিভিজুয়ালি তুলনা করতে হবে। আপনি একজন শিল্পীর সাথে আরেকজন শিল্পীকে তুলনা করতে পারেন না, সেটা হবে অন্যায়। একজন শিল্পীর সাথে আরেকজন শিল্পীকে তুলনা করা অন্যায়। মডার্নিস্টরা বলছে যে প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আলাদা আলাদা আলাদা, আপনাকে ওর সাথেই নিজেকে জাজ করতে হবে। ইউ মাস্ট জাজ অ্যান আর্টিস্ট উইথ হিমসেলফ, তার সাথেই তার তুলনা, অন্য কারোর সাথে তার তুলনা হতে পারে না। কারণ ওই লোকটার রিয়েলিটি আর আরেকজন শিল্পীর রিয়েলিটি, একজন শিল্পীর রিয়েলিটি আরেকজন শিল্পীর রিয়েলিটির থেকে সম্পূর্ণ আলাদা, একজনের সাথে আরেকজনের তুলনা হয় না। ইউ ক্যানট কম্পেয়ার। ইন্ডিভিজুয়াল বেসিসে জাজ করতে হবে, অন্য কারো কাজের উপর ভিত্তি করে জাজ করলে সেটা হবে না। ছোটবেলায় দেখতেন যে আমরা যদি ঘর আঁকতাম, পাখি আঁকতাম, ফল আঁকতাম, আম আম আঁকতে বসলাম, প্রজাপতি আঁকতে বসলাম, এক একজনের ড্রয়িং কিন্তু এক এক রকম হবে। কারণ আমরা প্রজাপতি সবাই একভাবে দেখি না, এক একজন এক এক ভাবে দেখি। বাড়ি আঁকতে বসলাম, এক একজনের বাড়ি এক এক রকম, কারণ এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। সবাই কিন্তু একই রকম কালার দেখে না, একটু পার্থক্য থাকে। সেই জন্য ছবি আঁকতে গেলে দেখা যায় যে আমরা দেখতে পাই যে সে, আমরা বলি যে আঁকা হয় নাই, ওর আঁকা হয় নাই, কিন্তু এই জাজমেন্টটা খুবই অমানবিক, এটা ঠিক না, এভাবে বলা ঠিক না। কারণ সে তার পয়েন্ট অফ ভিউ থেকে ওটা আঁকছে, এর পিছনে আরো অনেক কিছু থাকে। আর্ট শুড বি জাজড অন ইন্ডিভিজুয়াল বেসিস, অন্য কারোর সাথে তুলনা করা আনফেয়ার। Art should be judged on the basis of how well an artist is able to communicate the purpose of the work as well as the relationship between meaning and form. প্রতিটা মানুষ তার মতো করে জিনিসটাকে তুলে ধরবে। আর্টিস্ট কিভাবে কমিউনিকেট করছে, মানে তার দৃষ্টিভঙ্গিতে দেখাচ্ছে, আর্টিস্টের পয়েন্ট অফ ভিউটাকে সে পোর্ট্রে করার চেষ্টা করছে। এর পেছনে আরো অনেক হিডেন মিনিং থাকে। আমি বাড়ি আঁকতে গিয়ে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, প্রজাপতি আঁকতে গিয়ে সেটা এক পাশে একরকম আরেক পাশে আরেক রকম, আম আঁকতে গিয়ে আম কাঁঠালের মতো হয়ে যাচ্ছে। কেন? কারণ ওই মুহূর্তে আমার ব্রেইন হয়তো আম আর কাঁঠালের স্ট্রাকচার গুলিয়ে ফেলছে। মানে কি দুইটাকে আমরা যথেষ্ট আলাদাভাবে দেখতে পাচ্ছি না। আবার যখন বাড়ি আঁকতে বসছি তখন হয়তো আমি অনেক তাড়াহুড়োর মধ্যে আছি, কোনো মতো দায়সারা আঁকছি। এবং তার মানে এই না যে আঁকাটা ভালো হয় নাই, ওই আঁকার মধ্যে আমার তখনকার মেন্টাল স্টেট কিন্তু ফুটে উঠছে। মানে একটা জিনিসের মধ্যে আরো অনেক কিছু লুকায়িত থাকে, সবকিছু খেয়াল করতে হবে। যে কোনো শিল্পকর্মে যখন আমরা জাজ করব, উই শুড ফোকাস অন দ্য কমিউনিকেশন, কিভাবে মিনিং এন্ড ফর্ম এই দুটার মধ্যে রিলেশনশিপ আসছে। সিম্পল একটা জিনিসের পিছনে আরো অনেক অর্থ লুকিয়ে থাকতে পারে। এই স্লাইডের মূল কথা কি? এই স্লাইডের মূল কথা এক কথায় যদি বলি তাহলে উই ক্যানট কম্পেয়ার আর্ট, একজনের সাথে আরেকজনের শিল্পের তুলনা করা যায় না, তার তুলনা তার নিজের সাথেই। ইউ ক্যানট জাজ, যেহেতু আলটিমেট রিয়েলিটি বলতে কিছু নাই, আলটিমেট ট্রুথ বলতে কিছু নাই, পার্সন টু পার্সন যেহেতু ভ্যারি করে, অতএব ইউ ক্যানট জাজ এন্ড ইউ শুড নট জাজ। আপনাকে শুধু দেখতে হবে আর্টিস্ট ওয়েদার সে তার নিজের মতো করে আঁকতে পারলো কিনা, বা একজন কবি সে নিজের কথা কবিতায় ফুটিয়ে তুলতে পারলো কিনা, একজন নভেলিস্ট সে তার মেসেজটা দিতে পারলো কিনা, সে তার পয়েন্ট অফ ভিউটাকে ফুটিয়ে তুলতে পারলো কিনা। আরেকজনের মতো করে কবিতা লেখা, অন্য আরেকজনের মতো করে নভেল লেখা, এটা আসলে প্র্যাকটিক্যালি নট পসিবল। আপনি যদি অন্য কাউকে কপিও করতে যান তাও কিছুটা কিছু আপনার ওইখানে নিজের ছাপ আনতে হবে, তা না হলে আপনার নিজের শিল্প এখানে থাকলো না। আর্ট মাস্ট হ্যাভ সেলফ সাফিসিয়েন্সি।
Modernists they rebelled against the dictates of academy. ওই সময়কার যে এডুকেশন এডুকেশনাল ইনস্টিটিউশন তাদের যে চিন্তা ভাবনা ওই চিন্তা ভাবনার সাথে কিন্তু এদের সাথে মিলছে না। Each country has its academy and institution that judged what was not proper and what was not the depiction of reality আগেরটাই মানে একাডেমি যে তারাও বাস্তবতাটাকে কিন্তু বিচার করত জাজ করত যে দে জাজড রিয়ালিটি মডার্নিস্টরা এসে বলছে উই শুড নট জাজ আর্ট কারণ রিয়েলিটি পার্সন টু পার্সন ভ্যারি করে মানে আগেরটার সাথে এটা আর কি কানেক্টেড এখানে ভিক্টোরিয়ান বলতে ভিক্টোরিয়ান একাডেমিক ইনস্টিটিউশনের কথাও বলা হচ্ছে আর হোয়াট ওয়াজ অ্যাকসেপ্টেবল ভিক্টোরিয়ান পিরিয়ডে একটা মানে টেন্ডেন্সি ছিল যে আর্ট শুড বি অ্যাকসেপ্টেবল মানুষ যেন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে ওখানে অশালীন কোনো কিছু যেন না থাকে A goal of the artist was to achieve perfection through following a highly polished style. Victorian এটা ঠিক করে দিয়েছে যে আর্টিস্টদেরকে একদম পলিশড স্টাইলে কবিতা লিখতে হবে পলিশড স্টাইলে নভেল লিখতে হবে they must use of historical mythological subject matter নভেল বা কবিতার মধ্যে হিস্ট্রি থাকতে হবে মিথোলজি থাকতে হবে এবং অবভিয়াসলি মোরালিস্টিক টোন থাকতে হবে এখন এত লিমিটেশন দিয়ে তার শিল্প তৈরি করা সম্ভব না আমার কাছে যেটা পলিশড সেটা আরেকজনের কাছে পলিশড নাও মনে হতে পারে আমার কাছে হিস্টোরি আর মিথোলজি যে গুরুত্ব অন্যজনের কাছে ততটা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে আমার কাছে যেটা মোরালিস্টিক সেটা আরেকজনের কাছে মোরালিস্টিক নাও মনে হতে পারে ইটস অল ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন মডার্নিস্টিক যারা আর্টিস্ট they systematically and deliberately developed an art that testifies to all that is strange, unknown and unlabeled in itself. মডার্নিস্টরা ইচ্ছা করেই একদম মানে ডেলিবারেটলি ইচ্ছা করে they created strange, unknown and unlabeled মানে যেটা আপাত দৃষ্টিতে অদ্ভুত মনে হবে অপরিচিত created a new language of images that describe the inexpressible মডার্নিস্টরা বলছে যে আমরা এমন একটা কিছু এক্সপ্রেস করতে চাচ্ছি যেটা ইনএক্সপ্রেসিবল দে আর গোয়িং বোল্ড বলছে যে আমরা ওই পলিশড নিখুঁত রিয়েলিটি যেমন এখানে পাশে পাবলো পিকাসোর একটা বিখ্যাত পেইন্টিং লে মাদমুজাইল দি আভিনন একটা বিখ্যাত একটা পেইন্টিং এটা এখানে দেখেন ফিগার গুলো কিন্তু মানে স্পষ্ট না ফ্র্যাগমেন্টেড চোখ নাক মুখ যে জায়গায় থাকার কথা সেখানে কিন্তু না মনে হবে যে ছোট একটা বাচ্চা হয়তো সে ছবি আঁকছে এলোমেলো হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ এ ভেরি ফেমাস পিস অফ আর্ট ইচ্ছা করে এইভাবে আঁকা কেন আমাদের রিয়েলিটিটাকে কোয়েশ্চেন করার জন্য আমরা বাস্তবতাটাকে যেভাবে দেখি ওইটাই কিন্তু বাস্তবতা না we must question our perspective আমাদেরই পার্সপেক্টিভ আমরা যে দৃষ্টিভঙ্গিতে দেখছি এটাই যে ঠিক বাকিদেরটা যে ভুল এটা তো ঠিক না they expected the viewers or readers to interact with the work মানে ইচ্ছা করে একটু বিতর্কিত কাজ করা যাতে যারা ভিউয়ার যারা দর্শক অথবা যারা পাঠক তারা যাতে রিয়্যাক্ট করে আমরা কখন রিয়্যাক্ট করি যখন আমাদের রিয়েলিটির সাথে সেটা ক্ল্যাশ করে যতক্ষণ পর্যন্ত কোন রকম মানে কনফ্লিক্ট নাই ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অতটা কেয়ার করি না সবকিছু স্মুথ থাকলে আমরা কিন্তু মিনিংটা বোঝার চেষ্টা করি না কিন্তু যখনই আমাদের মধ্যে ক্ল্যাশ তৈরি হয় তখন কিন্তু আমাদের পয়েন্ট অফ ভিউ আমাদের বাস্তবতাকে কোয়েশ্চেন করা হয় আমাদেরকে ইন্টারঅ্যাক্ট করতে হয় বেশিরভাগ মডার্ন আর্ট পিস দেখবেন মডার্ন কবিতা মডার্ন নভেল দেখবেন পাঠকদের মধ্যে পাঠকদেরকে অ্যাটাক দেয় একটা শক দেয় পাঠকরা যখন শকড হয় তখন তারা কিন্তু রিয়েলাইজ করে যে তারা বাস্তবতা বলতে যেটা মনে করে এটা কিন্তু সত্যিকারের বাস্তবতা না আমাদের হাতে সময় নাই বেশি আমরা দুটা স্লাইড দিয়ে শেষ করব
প্রিমিটিভিজম, এটা এখানে যে কথাটা বলা আছে যে মডার্নিস্ট দে রিজেক্টেড দ্য টেকনোলজি অ্যান্ড দ্য রিজিডিটি অফ সোসাইটি অ্যান্ড ইটস ইনস্টিটিউশনস। যারা মডার্নিস্ট তারা দেখা যায় যে অনেকেই প্রযুক্তিকে প্রত্যাখ্যান করছে, দে আর রিজেক্টিং টেকনোলজি অ্যান্ড রিজিডিটি অফ সোসাইটি অ্যান্ড ইটস ইনস্টিটিউশন। মানে সমাজের যে কঠিন নিয়ম কানুন মডার্নিস্টরা এসে সেটাকে অস্বীকার করছে। মডার্নিস্ট এমব্রেস দ্য ন্যাচারাল প্রাইমাল রুটস অফ প্রিমিটিভ ম্যান। মানুষের মধ্যে যে আদিম একটা ব্যাপার থাকে, আদিমতা, এটাকে তারা এক্সপ্রেস করার চেষ্টা করছে। মডার্নিস্ট এমবডিড দ্য পারসুট অফ পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক ফ্রিডম। ব্যক্তিগত এবং শৈল্পিক যে স্বাধীনতা, প্রতিটা মানুষেরই একটা নিজস্বতা আছে। মডার্নিস্টরা সেটাকে প্রিমিটিভিজম, আদিমতার সাথে নাচে, যে সবার মধ্যে একটা লুকানো বন্যতা আছে, আদিমতা আছে। এটা মডার্নিস্টরা মানে এক্সপ্রেস করতে চাচ্ছে। পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক ফ্রিডম। আর আমরা আজকে যেটা নিয়ে শেষ করব সেটা হচ্ছে ফোকাস অন দ্য সিটি। মডার্নিস্টদের মধ্যে আমরা একটা টেন্ডেন্সি লক্ষ্য করি যে দে শিফটেড অ্যাওয়ে ফ্রম নেচার। মডার্নিস্টরা তারা নেচার থেকে সরে যাচ্ছে, শিফট করে যাচ্ছে। Modernists explored the city as a place of lonely crowds and marginalized individuals. ভিক্টোরিয়ান পিরিয়ডে শহরকে মোটামুটি পজিটিভ ওয়েতে দেখানো হয়েছে, যদিও আমরা চার্লস ডিকেন্স এর মধ্যে শহরের যে ক্ষতিকর দিকগুলো পাই, বাট ওভারঅল এর আগের যুগগুলোতে সিটির পজিটিভ জিনিসগুলোতেই কিন্তু ফোকাস করা হয়েছিল। মডার্নিস্টরা এসে সিটি, নগরে যে মানুষের মধ্যে অসহায়ত্ব, একাকিত্ব, এটাকে বর্ণনা করতে চাচ্ছেন। যারা মডার্নিস্ট অথর, মডার্নিস্ট পোয়েট, মডার্নিস্ট নভেলিস্ট, তাদের মধ্যে আমরা প্রকৃতির যে ইনফ্লুয়েন্স সেটা কমই পাই, এবং তারা তাদের নিজের রচনার মধ্যে শহরকে তুলে ধরছে তাদের পয়েন্ট অফ ভিউতে, তাদের দৃষ্টিভঙ্গিতে শহর কেমন। বেশিরভাগই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আ প্লেস অফ লোনলি ক্রাউডস। শহরে অনেক মানুষ, অনেক ভিড়, কিন্তু প্রতিটা মানুষই হচ্ছে একা, and they are marginalized, কারণ তাদেরকে একজন আরেকজনকে ভুল বোঝে, একজন আরেকজনকে বুঝতে পারে না। তাদের যে বাস্তবতা, একজনের বাস্তবতার সাথে আরেকজনের বাস্তবতা মেলে না, একজনের দৃষ্টিভঙ্গির সাথে মূল্যবোধের সাথে আরেকজনের দৃষ্টিভঙ্গি মূল্যবোধ মেলে না। এই জন্য মানুষের থেকে আলাদা, একসাথে চলাফেরা করছে, সব জায়গায় একসাথে, তারপরেও তারা আলাদা। কেন? কারণ তাদের মূল্যবোধ, তাদের বাস্তবতা আলাদা, পার্সন টু পার্সন ভ্যারি করে। এই হচ্ছে আলটিমেট স্টোরি। আমরা আরো কিছু আপনাদেরকে স্লাইড দিয়ে দেবো, এই স্লাইড গুলো আপনারা দেখবেন মডার্নিজমকে বোঝার জন্য। আরো 2-3টা স্লাইড আপনাদেরকে দিয়ে দেবো, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। এই স্লাইড গুলো থেকেই আপনারা মোটামুটি একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। আমরা নেক্সট ক্লাসে আমরা টেক্সটে চলে যাব। টাইমিংটা আমাদের টিউসডে ওই 5:10 থেকে শুরু করব, 5:10 থেকে শুরু করব। ওখানে আমরা আলোচনা করব, বই থেকে আমরা পড়ার চেষ্টা করব। আজকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির স্লাইড গুলো দেখলাম, এখানে আমরা কিছু আইডিয়া পাওয়ার চেষ্টা করছি। আমাদের ইচ্ছে ছিল কিছু আইডিয়া করা। ডেফিনেশনটা খেয়াল রাখবেন, ক্যারেক্টারিস্টিক্স খেয়াল রাখবেন, হিস্ট্রি, পলিটিক্স, সোশ্যাল, এই সবগুলো জিনিসের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা একটু আইডিয়া রাখার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আমি আবার দেখা হবে টিউসডেতে 5:10-এ। আমি সবগুলো দিয়ে দেবো আপনাদেরকে, সব সোর্স দিয়ে দেবো, ওগুলো আপনারা নিজেরা দেখতে থাকেন, কোনো সমস্যা হলে বলবেন। ওকে, টেক কেয়ার, থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার আসসালামু আলাইকুম। হুম, স্যার আসসালামু আলাইকুম।